जो पानी से नहाते हैं वो लिबास बदलता है और जो पसीने से नहाते हैं वो ইতিহাস বদলতে हैं। এরকম মোটিভেশনাল ওয়ার্ড তোমরা অনেক শুনেছো তাই না? বা অন্যরকম ভাবে আমরা টিচাররা তোমাদের বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করি। তোমাদের বলা হয়ে থাকে যে সূর্যের কাজ হচ্ছে প্রতিদিন আলো দেওয়া, আমাদের পৃথিবীকে রক্ষা করা। ঠিক তেমনি তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। অর্থাৎ নিজেদের কাজ খুব মনোযোগ দিয়ে করতে হবে। এরকম প্রচুর মোটিভেশনের কথা আমরা শুনেছি। কিন্তু এই মোটিভেশনটা কি, কোথা থেকে আসে, মোটিভেশনের বৈশিষ্ট্য কি, মোটিভেশন কেমন ভাবে আমরা বাড়াতে পারবো, মোটিভেশনের যে সমস্ত থিওরিজ রয়েছে সেগুলো জানার জন্য আমরা আজকের ক্লাসে চলে এসেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রধানত আলোচ্য বিষয় হচ্ছে তাহলে মোটিভেশন বা প্রেরণা কি জিনিস। খুব ভালোভাবে বিস্তারিত ভাবে আমরা বিষয়টা জানার চেষ্টা করব। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর অনেক অনেক বেশি করে ভিডিওটা শেয়ার করতে হবে যাতে আমাদের এডুকেশনওয়ালা পরিবারের সদস্য সংখ্যা অনেক বৃদ্ধি পায়। আজকের আমাদের এই প্রধানত মোটিভেশন বা প্রেরণা বিষয়টা আমরা আলোচনা করব। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের প্রথম অধ্যায়ের একটা বিষয়। এছাড়াও আমাদের ডিএলএড, বিএড, এমএড শিক্ষক শিক্ষণের যে কোনো কোর্সে এই বিষয়টা পড়ানো হয়। যারা শিক্ষকতা পেশাতে আসতে চাও তারা বিভিন্ন পরীক্ষার জন্য এবং ভালো করে শিক্ষণ প্রক্রিয়াটাকে উন্নত করার জন্য এই মোটিভেশন বা প্রেরণা বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। সেই জন্য সবাই কোনো রকম সমস্যা থেকে দূরে থাকো, থেকে ক্লাসটা খুব মন দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো। তোমাদের এই ক্লাস সম্পর্কে যা যা মতামত রয়েছে সেগুলো আমাদেরকে কমেন্টসে জানাও। যদি আরো কোনো বিষয় বিস্তারিতভাবে জানতে চাও সেগুলোও জানাবে। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য কি করতে হবে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়া পেজের আমাদের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে যাও, কথা বলো, তোমাদের মতামত জানাও। আমি চাই ব্যক্তিগতভাবে আলোচনামূলকভাবে ক্লাসগুলো পরিচালনা হোক, তোমাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ থাকুক, আমাদের এই ক্লাসগুলোর প্রসেসটা টু ওয়ে হোক, দুদিক থেকে সমানভাবে আমরা যাতে যোগাযোগটা রক্ষা করতে পারি। আর বেশি কথা বলবো না, সরাসরি আমরা চলে যাব ক্লাসে। আজকের আলোচনা করতে মোটিভেশন বা প্রেরণা কি। তাহলে প্রেরণাকে জানার জন্য সবাই মোটিভেটেড তো? চলো, প্রেরণা বা মোটিভেশন রয়েছে, এই মোটিভেশনের ধারণা এবং অর্থটা আমরা একটুখানি জেনে নিই। প্রেরণা বা মোটিভেশনটা কি জিনিস, সেটা হলো প্রত্যেক, দেখো মানব জীবন চাহিদা সম্পন্ন, তাই না? প্রত্যেকটা মানুষেরই প্রচুর চাহিদা রয়েছে। একটা চাহিদা যখন পূরণ হয়ে যাচ্ছে তখন আরেকটা চাহিদা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা সৃষ্টি হওয়ার পর তার মধ্যে একটা তাড়নার সৃষ্টি হয়, সেখান থেকে সে একটা আচরণ সম্পাদন করে। এই যে চাহিদা সৃষ্টি হওয়া থেকে নিয়ে শুরু করে আর ওই আচরণ সম্পাদন করা পর্যন্ত এই টোটাল প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা মোটিভেশন বা প্রেরণা বলছি। তার অভ্যন্তরীণ যে চাহিদা বা তাড়না সেটাকেই কিন্তু আমরা প্রেরণা বা মোটিভেশন বলছি। এই প্রেরণা বা মোটিভেশনের যে ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে বা শব্দগত অর্থ রয়েছে সেটা আমরা একটুখানি জেনে নেব। প্রথমে কি প্রেরণা, প্রেরণার ইংরেজি শব্দটা কি মোটিভেশন। সেই মোটিভেশন শব্দটা আমরা লিখে ফেলি MOTIVATION, মোটিভেশন। এই মোটিভেশন শব্দটা কোথা থেকে এসেছে, একটা ল্যাটিন শব্দ রয়েছে যেটা হচ্ছে মুভার্স, MOVERS, মুভার্স। এই মুভার্স শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে কি চলন ক্রিয়া বা চলা। মুভ বা চলন ক্রিয়া বা হচ্ছে চলা বলবো আমরা, ঠিক আছে? বা আমরা কি বলতে পারি, চলন ক্রিয়া। ঠিক আছে, হয়ে গেল এটা প্রেরণার ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ হিসাবে আমরা কি বলতে পারবো, মোটিভেশন শব্দের অর্থ হচ্ছে চলা বা চলন প্রক্রিয়া। কেমন ভাবে চলা, মনের অভ্যন্তরে এমন একটা চাহিদার সৃষ্টি হবে যেটা আমাদেরকে চালিত করবে, জ্ঞানের প্রতি চালিত করবে আমাদের, তাই না? বা হচ্ছে মনের অভ্যন্তরে এমন একটা শক্তি তৈরি হবে যেটা আমাদেরকে চালনা করবে। তাহলে মোটিভেশনের ব্যুৎপত্তিগত অর্থ আমরা কি বলতে পারলাম, মনের অভ্যন্তরে সৃষ্ট এমন একটা শক্তি যেটা আমাদেরকে চালনা করে, তাই তো? এবার মোটিভেশন সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। মোটিভেশনটা শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। মোটিভেশনটা ঠিকঠাক থাকলে বা প্রেরণাটা ঠিকঠাক থাকলেই আমরা ছেলে মেয়েদেরকে শেখাতে বা শিক্ষা কর্মে তাদেরকে নিয়ে আসতে পারি, শিক্ষা প্রক্রিয়ায় তাদেরকে নিয়ে আসতে পারি, ইনভলভ করতে পারি। সেজন্য মোটিভেশন নিয়ে ভীষণ একটা তোলপাড় সৃষ্টি হলো। শিক্ষাক্ষেত্রে যেহেতু প্রেরণা এতখানি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেজন্য প্রেরণার একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞার প্রয়োজন রয়েছে, প্রেরণাটা কি সেটা জানার প্রয়োজন রয়েছে, শিক্ষাক্ষেত্রে কেমন ভাবে আমরা প্রেরণাটাকে কাজে লাগাবো সেটা জানার প্রয়োজন রয়েছে। এই জন্য কি করা হয়, 1958 সালে আমেরিকার, 1958 সালে কি বললাম, আমেরিকার নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ে
একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে পুরো পৃথিবী থেকে বিভিন্ন মনোবিদ আসেন, বিভিন্ন শিক্ষাবিদ আসেন, তারা সবাই মিলে প্রেষণার সম্পর্কে আলোচনা করেন। তাহলে কত সালে? 1958 সালে আমেরিকার নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ে একটা সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে কি করা হয়, এই প্রেষণা নিয়ে প্রধানত আলোচনা করা হয়। ঠিক আছে? সেখানে বিভিন্ন শিক্ষাবিদ, মনোবিদ প্রেষণা সম্পর্কে তাদের সংজ্ঞা দেন। তার মধ্যে কতকগুলো উল্লেখযোগ্য সংজ্ঞা আমরা একটুখানি জেনে নেব। আর সার্বজনীন যে সংজ্ঞা রয়েছে বা সেই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা যেটা জানি সেটা প্রধানত জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে স্কিনার কি বলছেন? সবাই নাম শুনেছো বিএফ স্কিনারের। তিনি কি বলছেন? প্রেষণা হলো এমন এক ধরনের শিখন যা বাধা বিপত্তি সত্ত্বেও কাম্য আচরণগুলি করতে এবং সেইগুলি অনেক সময় ধরে রাখতে এবং সেগুলিকে পরিচালনা করতে সাহায্য করে। ভালো করে ভেবে দেখো, আমি যে আচরণ করব, যে কাম্য আচরণ আমার রয়েছে, সেটা করতে সাহায্য করবে। আর কি করবে? সেই আচরণটা অনেক সময় যাতে আমরা কন্টিনিউ করতে পারি সেই দিকে হেল্প করবে, আর সেই আচরণটাকে পরিচালনা করার জন্য সাহায্য করবে। এইটা হচ্ছে প্রেষণা। এই এক ধরনের শক্তির কথা তিনি বলছেন। ঠিক আছে? এক ধরনের শিখনের কথা বলছেন তিনি। মনোবিদ গুড কি বলছেন? প্রেষণা হলো এমন একটি প্রক্রিয়া যা কর্মে উদ্দীপনা জাগিয়ে তোলে আর কর্মটাকে দীর্ঘস্থায়ী ও নিয়ন্ত্রণ করে। প্রায় একই রকমেরই, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তারপরে আব্রাহাম ম্যাসলো, আমেরিকার একজন বিখ্যাত মনোবিদ, তিনি কি বলছেন? প্রেষণা হলো সদা পরিবর্তনশীল ও জটিল বিষয় যা জৈবিক অবস্থার সার্বজনীন বৈশিষ্ট্য। জৈবিক অবস্থার একটি সার্বজনীন বৈশিষ্ট্য। এটা অত্যন্ত একটা জটিল বিষয়। ম্যাসলোর একটা থিওরি রয়েছে, তিনি 7টা বা 8টা পর্যায়ের কথা বলেছেন। ম্যাসলোর থিওরিটা আমাদের যদিও পাঠ্য বিষয়, আমাদের এখানে পড়তে হবে, সেটা আমরা পরে যাচ্ছি। আরো বিভিন্ন মনোবিদ কি কি সংজ্ঞা দিয়েছেন সেগুলো একটু আমরা দেখে নেব। মনোবিদ সুইফট কি বলছেন? ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণ ধারা নিয়ন্ত্রণ করে তাই হলো প্রেষণা। অর্থাৎ কি, ব্যক্তির যে চাহিদা তৈরি হবে সেই চাহিদাটা পরিতৃপ্ত করার জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়াটা ব্যক্তির আচরণ ধারাকে নিয়ন্ত্রণ করবে সেটাই কিন্তু হলো প্রেষণা। তারপর রয়েছে মনোবিদ উডওয়ার্থ, তিনি কি বলছেন? তিনি বলছেন প্রেষণা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে কোনো লক্ষ্য পূরণে ও আচরণ করার জন্য উদ্বুদ্ধ করে। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি প্রেষণাটা কি জিনিস? প্রেষণা হলো এমন একটা প্রক্রিয়া যেটা আমাদের একটা চাহিদা, সেই চাহিদাটা পরিতৃপ্ত করার জন্য বিভিন্ন ধরনের আচরণ করে বা হচ্ছে আমাদের আচরণ ধারাকে নিয়ন্ত্রণ করে যাতে আমরা সেই চাহিদাটা পূরণ করতে পারি। এটাই কিন্তু হচ্ছে প্রেষণা বা মোটিভেশন। তাহলে ভালো করে নিশ্চয়ই বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। সেটা কি? প্রেষণা হলো এমন একটা বিষয়, আমাদের যে চাহিদা তৈরি হচ্ছে সেই চাহিদাটা পরিতৃপ্ত করার জন্য আমরা যদি আচরণ করি বা আচরণ ধারাকে নিয়ন্ত্রণ করি, সেটাই হচ্ছে প্রেষণা। এবার আমরা দেখে নেবো এই প্রেষণাটা কেমন ভাবে সংগঠিত হচ্ছে বা প্রেষণার চক্র, সেই প্রেষণার চক্রটা আমরা একটুখানি দেখে নেব। পেষণ ক্রিয়া বা পেষণাকে বিশ্লেষণ করলে আমরা প্রথমত 4টে পর্যায়ের কথা জানতে পারবো। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে অভাববোধ বা চাহিদা, তারপর রয়েছে তাড়না, তারপর রয়েছে সহায়ক বা যান্ত্রিক আচরণ, তারপর রয়েছে উদ্দেশ্য পূরণ। এটা জানার আগে আমরা যদি ছোট্ট করে একটা গল্পের মতো যদি বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় আমাদের একটু বুঝতে সুবিধা হবে। মনে করো আমি গত দুদিন কোনো কারণে বাইরে ছিলাম, তেমন কিছু খাবার দাবার খেতে পাইনি, সামান্য কিছু জল বা শুকনো খাবার খেয়ে ঠিকঠাক ভাবে ছিলাম। আমার প্রচন্ড খিদে পেয়েছে। ধরো 10-12 ঘন্টা কোনো ট্রেন জার্নি করে বা কোনো একটা গাড়িতে করে আমি বাড়িতে এসেছি, প্রচন্ড জোরে খিদে পেয়েছে, আমার মধ্যে খিদের একটা চাহিদা তৈরি হয়েছে। আমি তখন কি করলাম, এই যে এত জোরে খিদে পেয়েছে যে আমি সেই গাড়ির মধ্যে বা রাস্তায় যতক্ষণ আছি আমি একদম সহ্য করতে পারছি না, অথচ আমার কাছে কোনো খাবার নেই, আমার ছটপট করছি। আমি সেই সময় আমি বাড়িতে এলাম, এসে সঙ্গে সঙ্গে দরজা টরজা খুলে নিয়ে আমি খাবার খুঁজছি, খুঁজে খুঁজে কিছু খাবার পেলাম। সেই খাবার এবার কাঁচা খাবার পেয়েছি, আমি আলু বা কিছু জাতীয় খাবার পেয়েছি, সবজি পেয়েছি। সেগুলো আমি কাটলাম তাড়াহুড়ো করে, কাটার পর সেগুলো রান্না করতে বসিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেল, আমি খাবারটা খেয়ে নিলাম। নিয়ে কি হলো, তাহলে আমার সেইখানে যে সেই খাদ্যের চাহিদা বা খিদেটা আমার মিটে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই গল্পটা সবাই? তাহলে আমি কি করেছি, প্রথমে একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে ফেরার সময় আমার প্রচন্ড খিদে পেয়েছে, একদম সহ্য করতে পারছি না, ছটপট করছি, কখন খাবো, বাড়ি যাব কখন, এই ভাবছি। ভেবে ছটপট করতে করতে বাড়ি এসেছি। আসার পরে আমি সবজি টবজি গুলো নিয়ে রান্না করেছি কিছু তাড়াহুড়ো করে, করার পর সেটা খেয়ে নিয়েছি, আমার খিদে মিটে গেছে। তাহলে এখানে প্রথমে 4টে দেখো স্টেপ হয়েছে। প্রথমে আমার খিদের একটা চাহিদা তৈরি হয়েছে, চাহিদা হওয়ার ফলে আমার মধ্যে একটা তাড়না তৈরি হয়েছে, একটা ছটপটানি তৈরি হয়েছে। তারপর আমি কি করেছি, কিছু আচরণ করেছি ওই চাহিদাটা মেটানোর জন্য, কিছু যান্ত্রিক বা সহায়ক আচরণ করেছি, রান্না করার যে প্রসেসটা সেইগুলো করেছি। করার পরে যখন আমি খেয়ে নিলাম, তাহলে আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেল। এর মাধ্যমে কি হলো, তাহলে আমার পুরো প্রেষণা বা মোটিভেশনের যে চক্র সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে প্রথমে কি হবে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাহিদা তৈরি হবে। সেই চাহিদাগুলো শারীরবৃত্তীয় হতে পারে, সামাজিক হতে পারে, তাই না?
যেমন কি আমাদের হচ্ছে খিদে, তৃষ্ণা, তৃষ্ণা, খিদে, এগুলো সব কি শারীরবৃত্তীয় চাহিদা। আমাদের দেহের মধ্যে রক্তের শর্করার প্রয়োজন রয়েছে, সেই জন্য আমাদের খাবারের প্রয়োজন রয়েছে, সেই জন্য খিদে একটা চাহিদা তৈরি হচ্ছে। জলের একটা প্রয়োজন রয়েছে, সেই জন্য তৃষ্ণা পাচ্ছে। মাতৃত্ব, যৌনতা, আমাদের মধ্যে যে বায়োকেমিক্যালস গুলো রয়েছে, বিভিন্ন হরমোন যেগুলো রয়েছে, তার ক্রিয়াকলাপের ফলে আমাদের মধ্যে একটা যৌনতার একটা প্রভাব দেখা যায়, আমাদের যৌন চাহিদা একটা দেখা যায়। এইরকম সামাজিক বিভিন্ন চাহিদা, পদমর্যাদা পাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, একটু ভালো লাগার জন্য এই সমস্ত চাহিদা তৈরি হচ্ছে। সেই চাহিদাটা যখনই তৈরি হচ্ছে তখন আমাদের মধ্যে একটা তাড়নার সৃষ্টি হচ্ছে। সেই তাড়নাটা যখন সৃষ্টি হচ্ছে তখন আমরা কি বিভিন্ন সহায়ক আচরণ করছি। খাবার খাওয়ার জন্য আমরা রান্না বান্না করছি, তৃষ্ণা মেটানোর জন্য জল খাচ্ছি, বা একটা পদমর্যাদার প্রতি যখন আমার চাহিদা হচ্ছে আমি তার জন্য যোগ্য হওয়ার চেষ্টা করছি, তাই না? এই যে একটা সহায়ক আচরণ করছি, তারপর আমার উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে। উদ্দেশ্য পূরণ হওয়ার পরেই আমার কি হয়ে যাচ্ছে, উদ্দেশ্য পূরণ হওয়ার পরে কিন্তু আমার চাহিদার পরিসমাপ্তি ঘটে যাচ্ছে। সেইখানে আমরা একটা বিশ্রাম নিচ্ছি একটা, তাই তো? আবার নতুন করে একটা চাহিদার সৃষ্টি হচ্ছে, আবার একটা প্রসেস সৃষ্টি হচ্ছে। অর্থাৎ প্রেষণাটা কিন্তু এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে, একটা চাহিদার পর আরেকটা চাহিদা, একটা চাহিদার পর একটা চাহিদা, এইভাবে পর্যায়ক্রমিক ভাবে পুরো সারা জীবন ব্যাপী চলতে থাকে। তাহলে এই ছিল আমাদের প্রেষণা চক্র, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বা বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আমরা কি আলোচনা করে নেবো, প্রেষণার যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেইগুলো একটু আলোচনা করে নেবো। তোমরা চাইলে প্রেষণা চক্রের ছবিটা একটুখানি স্ক্রিনশট করে নিতে পারো, মাঝখানে একটুখানি লিখে দিলে প্রেষণা চক্র বলে, এই ছবিটাই তোমাদের পরীক্ষার খাতায় লিখে দিলে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, তোমরা বিভিন্ন জন আমাকে বলছো স্যার প্রশ্ন উত্তর করান। আমি যেটা প্রধানত করতে চাইছি, আমি তোমাদের সমস্ত টপিক গুলো প্রথম বোঝানোর চেষ্টা করব। একটা করে চ্যাপ্টার বোঝানো হয়ে গেলে একটা ছোট্ট ভিডিও করে আমি সেখানে ওই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কত নম্বরের প্রশ্ন রয়েছে সেটা বলে দেবো। তোমরা নিশ্চয়ই জানো আমাদের 4th সেমিস্টারে কিন্তু 2x মেথডে কিন্তু প্রশ্ন হবে, অর্থাৎ যতগুলো প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে তার ডবল প্রশ্ন দেওয়া থাকবে। সেইভাবে বা কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেই অনুযায়ী কিন্তু আমি অবশ্যই একটা করে চ্যাপ্টার শেষ হওয়ার পর তোমাদের প্রশ্নগুলো বলে দেবো, যে 2 নম্বরের জন্য কি কি প্রশ্ন করতে হবে, 5 নম্বরের জন্য কি কি প্রশ্ন করতে হবে, 10 নম্বরের জন্য কি কি প্রশ্ন করতে হবে, একদম বলে দেবো। ওটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। উত্তরগুলো হয়তো প্রোভাইড করতে পারবো না, তোমরা বিভিন্ন সহায়িকা, বিভিন্ন নোটস থেকে কালেক্ট করার চেষ্টা করো। তবু যেখানে যেখানে একটু সমস্যা হবে কালেক্ট করার পরেও আমাকে জানাবে, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। তাহলে আমরা প্রেষণার বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। প্রেষণার যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো আমরা একটুখানি জেনে নিই। প্রথমে রয়েছে কি অভ্যন্তরীণ প্রক্রিয়া। তাহলে দেহের অভ্যন্তরে বিভিন্ন প্রকার পরিবর্তনের ফলেই কিন্তু আমাদের প্রেষণাটা সৃষ্টি হয়। সেই জন্য আমরা কি বলতে পারছি, প্রেষণাকে একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া বলতে পারছি। তারপর কি রয়েছে, এটা একটা চাহিদা ভিত্তিক প্রক্রিয়া। চাহিদা ভিত্তিক প্রক্রিয়া কেন বলছি, প্রথমেই বলেছি প্রেষণার পর্যায়গুলোতে আমরা প্রথমে বলেছিলাম যখন আমার মধ্যে একটা অভাব বোধ বা একটা চাহিদা তৈরি হচ্ছে তখনই কিন্তু প্রেষণাটা তৈরি হচ্ছে। একদম প্রাথমিক পর্যায়ে প্রেষণা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে কার উপর, চাহিদার উপর। তারপরে কিন্তু ধীরে ধীরে চাহিদার উপর তার যে নির্ভরতাটা কমতে থাকে। তাহলে আমরা কি বলতে পারি, প্রেষণা একটি চাহিদা ভিত্তিক প্রক্রিয়া, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া নয়। এটা চাহিদা ভিত্তিক অবশ্যই, কিন্তু সম্পূর্ণরূপে যে চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হবে এরকম কিন্তু নয়। তারপরে রয়েছে কি তাড়না সৃষ্টিকারী একটা প্রক্রিয়া। তাহলে আমার মধ্যে যখন অভাব বোধ তৈরি হচ্ছে তাহলে একটা তাড়নার সৃষ্টি হচ্ছে যে কিভাবে সেই চাহিদাটা পূরণ করব, ছটফট করছি একটা। সেই তাড়নার দ্বারা কিন্তু আচরণগুলো নিয়ন্ত্রিত হচ্ছে এবং ভবিষ্যতে আমাকে যথার্থ আচরণের জন্য যোগ্য করে তুলছে বা যথার্থ আচরণ সম্পাদনে সাহায্য করছে। তাহলে প্রেষণাকে কি বলতে পারছি, তাড়না সৃষ্টিকারী একটা প্রক্রিয়া। এবার কি রয়েছে, ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে একটা চাহিদা তৈরি হচ্ছে, চাহিদার পরে সেখান থেকে তাড়না তৈরি হচ্ছে, তারপর সেখান থেকে আমি বিভিন্ন সহায়ক কাজকর্ম করছি, করার পরে আমার উদ্দেশ্য পূরণ কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে একটা প্রেষণা শেষ হলো, আবার একটা নতুন প্রেষণা চক্রে শুরু হচ্ছে, একটা নতুন প্রেষণা বা মোটিভেশন আমার মধ্যে আসছে। তাহলে এই যে পর 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 এই ধারাবাহিক ভাবে এটা চলতে থাকে, প্রায় জীবনব্যাপী এই প্রক্রিয়াটা চলতে থাকে। অভাববোধ সেখান থেকে ধীরে ধীরে এই যে চক্রাকারে আবর্তন সেটা কিন্তু চলতে থাকে। তাহলে প্রেষণাকে আমরা কি বলতে পারি, একটা ধারাবাহিক প্রক্রিয়া বলতে পারি। ঠিক আছে, পরের পয়েন্ট আমাদের রয়েছে কিন্তু উদ্দেশ্যমুখী একটা প্রক্রিয়া। কোন নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট ঘটনাকে কিন্তু উদ্দেশ্য করে আমাদের মধ্যে প্রেষণার সৃষ্টি হয়। তাহলে আমরা প্রেষণাকে কি বলতে পারছি, এটা একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। বাধ্যতামূলক প্রক্রিয়া কেন বলা হচ্ছে, দেখো প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই কোনো না কোনো কিন্তু অভাববোধ রয়েছে। তাহলে সবার জন্য কি প্রেষণা বা মোটিভেশন কিন্তু বাধ্যতামূলক। তারপরে রয়েছে আমাদের কি তুলনামূলকভাবে স্থিতিশীল। একটা প্রেষণা বা একটা চাহিদা আমার মধ্যে যখন এলো
সেইটা পুরোপুরি যে চাহিদাটার পরিতৃপ্তি ঘটা পর্যন্ত কিন্তু প্রেষণা চক্রটা চলতে থাকছে, প্রেষণা প্রক্রিয়াটা চলতে থাকছে। সেই জন্য কি প্রেষণা মোটামুটি একটা স্থিতিশীল প্রক্রিয়া। আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি একটা ভারসাম্য। এটা মানব জীবনে ভারসাম্য নিয়ে আসে। কেন আমরা বলতে পারছি ভারসাম্য নিয়ে আসে? বিভিন্ন কারণে, বিভিন্ন মানসিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন কারণে আমাদের মধ্যে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। সেই ভারসাম্যটা বজায় রাখার জন্য কিন্তু প্রেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই জন্য আমরা কি বলছি, প্রেষণা একটা ভারসাম্যযুক্ত প্রক্রিয়া। আবার কি প্রেষণার হ্রাস বৃদ্ধি কিন্তু সম্ভব হয়। যখন আমার মধ্যে একটা চাহিদা তৈরি হলো, সেই চাহিদাটা যখন পরিতৃপ্ত হয়ে গেল, যখন চাহিদা তৈরি হলো তখন প্রেষণাটা বৃদ্ধি পেলো, আর চাহিদাটা পরিতৃপ্ত হয়ে গেলে প্রেষণাটা হ্রাস পেলো। অর্থাৎ কি প্রেষণা কি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। এটা প্রেষণার একটা অন্যতম বৈশিষ্ট্য। আরো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো বিভিন্ন টেক্সট বই থেকে। এরপর আমরা প্রধানত আলোচনা করব যে প্রেষণা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ, মনোবিদ তাদের বিভিন্ন ধারণা দিয়েছেন। আর প্রেষণা অনেকগুলো বিভাগে বিভক্ত করেছেন তারা। প্রেষণার যে বিভাগগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা একটুখানি দেখে নেব। বিভিন্ন মনোবিদ, শিক্ষাবিদ প্রেষণাকে বিভিন্ন বিভাগে ভাগ করেছেন। তার মধ্যে আমরা মোটামুটি সার্বজনীন ভাবে প্রেষণাকে মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জৈবিক প্রেষণা, একটা ব্যক্তিগত প্রেষণা, একটা সামাজিক প্রেষণা। আমরা এক একটা প্রেষণা কি কি বিভাগ রয়েছে এবং তার আন্ডারে কি কি রয়েছে সেগুলো একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করি। প্রধানত জৈবিক প্রেষণা প্রথমে রয়েছে। জৈবিক প্রেষণা বলতে আমরা কি বুঝছি, আমাদের শারীরবৃত্তীয় ভাবে বা জৈবিক ভাবে যে সমস্ত চাহিদা বা প্রেষণার সৃষ্টি হচ্ছে আমরা সেগুলোকে জৈবিক প্রেষণা বলছি। এখানে প্রধানত 3টে জৈবিক প্রেষণা আছে। কি কি? ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, আর যৌনতা আছে। প্রধান কি বললাম, 3টি জৈবিক প্রেষণা রয়েছে। প্রথমে রয়েছে কিন্তু আমাদের ক্ষুধা, তারপরে রয়েছে তৃষ্ণা, তারপরে রয়েছে কিন্তু আমাদের যৌনতা। এই 3টে প্রধান জৈবিক প্রেষণা আমাদের রয়েছে। এই 3টে কি কি কারণে হয় আমরা একটুখানি জেনে নিই। ক্ষুধা কখন পাচ্ছে? আমার যখন পাকস্থলীতে খাদ্যের অভাব হচ্ছে, খালি হয়ে রয়েছে পাকস্থলী, তখন আমার মধ্যে ক্ষুধা পাচ্ছে। রক্তে যখন শর্করার পরিমাণ কমে যাচ্ছে তখন খিদে পাচ্ছে। তাহলে এই ক্ষুধা কি জন্য তৈরি হয় আমরা জেনে নিলাম। তৃষ্ণার শারীরবৃত্তীয় কি কি কারণ রয়েছে? বিভিন্ন বিপাকীয় ক্রিয়া জন্য আমাদের জলের প্রয়োজন হয়। এছাড়াও কি ঘর্ম মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে জলের পরিমাণ কমে যাচ্ছে, পাকস্থলীতে একটা জলের চাহিদা হচ্ছে। এই সমস্ত কারণে কি হয়, তৃষ্ণার চাহিদা আমাদের মধ্যে দেখা যায়। আর যৌনতা এটা কি, যেমন অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই সমস্ত যে হরমোন রয়েছে সেই হরমোনগুলো আমাদের দেহে বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া করছে, তার জন্য আমাদের মধ্যে যৌনতার সৃষ্টি হচ্ছে বা যৌন চাহিদার সৃষ্টি হচ্ছে। এগুলো হলো কি আমাদের এক ধরনের জৈবিক প্রেষণাগুলো আমরা এইভাবে সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই জৈবিক প্রেষণার বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করতে চাই, কিভাবে আলোচনা করব? এগুলো জন্মগত বা সহজাত, ঠিক আছে? এগুলো প্রায় সমগোত্রীয় সমস্ত জীবের মধ্যেই দেখা যায়। এই ধরনের প্রেষণার জন্য আমাদের মধ্যে তাড়নার সৃষ্টি হয়। এই যে আমাদের জৈবিক চাহিদাগুলো, এই জৈবিক চাহিদাগুলো কি করে, আমাদেরকে অস্থির করে তোলে, তাই না? তাহলে জৈবিক প্রেষণার বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবেই বলতে পারি। এছাড়াও আমরা কি বলতে পারবো, দেহে ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু জৈবিক প্রেষণার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা জীবন ধারণের ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য একটা বিষয়। তাহলে এই ছিল আমাদের জৈবিক প্রেষণা। এবার আমরা দেখে নেব ব্যক্তিগত কি কি প্রেষণা রয়েছে, বা ব্যক্তিগত প্রেষণা সম্পর্কে একটুখানি জেনে নেব। ব্যক্তির আত্মসচেতনতার প্রেষণাকে আমরা ব্যক্তিগত প্রেষণা বলছি। ব্যক্তির যে নিজের প্রতি একটা শ্রদ্ধা, আত্মশ্রদ্ধা, ব্যক্তি যাতে হচ্ছে পরিবর্তনশীল পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে, বা নিজের সম্পর্কে যে একটা চিন্তা ভাবনা, নিজের প্রতি যে একটা ভালোবাসা, এই ধরনের প্রেষণাটাকে কিন্তু আমরা বলছি ব্যক্তিগত প্রেষণা। ঠিক আছে, বোঝা গেছে? আমরা এগুলো নিজের একদম একাত্ম করে নিতে পারছে, নিজেকে একটা জায়গায় সে উপস্থিত করতে চাইছে, নিজেকে সবার সামনে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইছে, এই যে চাহিদা তার মধ্যে তৈরি হলো, এগুলোকে আমরা কি বলছি, ব্যক্তিগত প্রেষণা হিসেবে আমরা বলতে পারি। আত্মপ্রকাশের জন্য অনুকূল যে আচরণ সম্পাদন করছে বা অনুকূল আচরণ সম্পাদনের জন্য যে চাহিদা তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা কি বলতে পারি, ব্যক্তিগত প্রেষণা বলতে পারি। এবার আমরা আলোচনা করব কি, সামাজিক প্রেষণা। সামাজিক যে বিভিন্ন প্রেষণা রয়েছে সেগুলো যদি আমরা আলোচনা করতে চাই, কি বলবো, সামাজিক বিভিন্ন চাহিদার পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্রেষণা আমাদের তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কি বলছি, সামাজিক প্রেষণা বলছি। যেমন মনে করো নিরাপত্তার চাহিদা একটা হতে পারে। মনে করো অন্ন, বস্ত্র, বাসস্থান, এই বেসিক নিডস এর জন্য আমাদের কি প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন রয়েছে। তাহলে সেটা একটা নিরাপত্তার চাহিদা আমাদের প্রয়োজন রয়েছে, এটা হলো কি সামাজিক প্রেষণা। মনে করো কোথাও তুমি একটা যদি স্বীকৃতি পাও, স্বীকৃতি লাভের চাহিদাও সামাজিক প্রেষণার একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। মানে মনে করো কোনো জায়গা থেকে তোমাকে স্বীকৃতি দেওয়া হলো, তোমাকে অ্যাপ্রিসিয়েট করা হলো, ভালো বলা হলো, কোনো কিছু
কোনো পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে সার্টিফিকেট দেওয়া হলো, এই যে স্বীকৃতিগুলো পাই সেজন্য আমাদের মধ্যে উৎসাহিত বা আমরা উৎসাহ পাই এই স্বীকৃতির মাধ্যমে, তাই না? তাহলে স্বীকৃতির চাহিদা হচ্ছে আমাদের সামাজিক প্রেষণার একটি অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া আমরা কি বলতে পারি, বিভিন্ন জায়গা থেকে আমরা যদি ভালোবাসা পাই, একটু সম্মান পাই, একটু শ্রদ্ধা পাই, তখন সেগুলো আমাদের কি সামাজিক প্রেষণার মধ্যে পড়ে, সামাজিক প্রেষণার একটা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পড়ে। এছাড়াও আমরা কোনো কিছু বিষয়ে যখন সাফল্য পেতে চাই তখন যে চাহিদার সৃষ্টি হয়, এটা এক ধরনের সামাজিক প্রেষণা। এটাকে আমরা কি বলবো, সাফল্য লাভের চাহিদা বলতে পারি। তারপর আমরা কি বলবো, যূথবদ্ধতা বা দলবদ্ধতার কথা বলতে পারি। আমরা সবসময় চাই যে একটা দলবদ্ধ হতে, একটা নির্দিষ্ট দলের অন্তর্গত হলে, কোন একটা বন্ধুত্বের গ্রুপ, কোন একটা সোশ্যাল গ্রুপ, তার মধ্যে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে চাই। এই ধরনের প্রেষণাকে আমরা কি বলবো, সামাজিক প্রেষণা বলবো। সামাজিক প্রেষণা আরো দুটো অন্যতম বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে আক্রমণাত্মক হওয়া, আর একটা হলো সাফল্য লাভের প্রেষণার কথা বলবো। আক্রমণাত্মক প্রেষণাটা কি, যদি আমরা কোনো চাহিদা পূরণে, যদি আমরা লক্ষ্য পূরণে যদি ব্যর্থ হই, তাহলে আমার মধ্যে একটা আক্রমণাত্মক ভাব চলে আসে। এই ধরনের প্রেষণাকে আমরা কি বলছি, আক্রমণাত্মক প্রেষণা বা আক্রমণাত্মক চাহিদা বলছি। আর নিজের মধ্যে যেটা সফল হওয়ার যে চাহিদা, যে কোনো বিষয়ে আমি সফল হতে চাই, আমি একজন ভালো টিচার হতে চাই, আমি একজন ভালো পুলিশ অফিসার হতে চাই, বা আমি একজন ভালো সমাজবিদ হতে চাই, সোশ্যালিস্ট হতে চাই, আমি একজন ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে চাই, ডাক্তার হতে চাই, একটা ভালো যে কোনো বিষয়ে তোমার যদি সাফল্য তুমি পেতে চাও, বা আমি কি চাই আমার জীবনে সবাই আমাকে মনে রাখুক, আমি সমাজের জন্য কিছু কাজ করতে চাই, যে কোনো বিষয়ে সাফল্য লাভের যে চাহিদা, সেটা কিন্তু সামাজিক প্রেষণার অন্যতম একটি বৈশিষ্ট্য। এবার আমরা কি করব, প্রধানত এই প্রেষণা সম্পর্কে জানতে গেলে প্রেষণা অনেকগুলো নির্ধারক রয়েছে, সেই নির্ধারকগুলো একটুখানি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রেষণার যে নির্ধারকগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে কি অনুরাগ। কোনো একটা বস্তুর প্রতি বা কোনো একটা কর্মের প্রতি যদি আমাদের অনুরাগ থাকে, তার প্রতি কিন্তু আমাদের প্রেষণার বৃদ্ধি হয়। চাহিদার পরিতৃপ্তিতে কোনো বস্তুর মধ্যে যে বিষয়টার প্রতি আমার অনুরাগ রয়েছে সেটা কিন্তু আমার প্রেষণা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তারপরে রয়েছে কি কৌতূহল বা কিউরিসিটি। মনোবিদ ম্যাকডুগাল বলেছেন, কোনো বস্তুর প্রতি আমাদের কিউরিসিটি বা কৌতূহল আমাদের প্রেষণাকে অনেকখানি বাড়িয়ে দেয় বা প্রেষণার সৃষ্টিতে সহায়তা করে। উদ্বেগ, উদ্বেগের ক্ষেত্রে আমরা বলতে পারি উদ্বেগ কিন্তু প্রেষণা বেশিরভাগ কমিয়ে ফেলে। কোনো বিষয়ে যদি আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের মোটিভেশন বা প্রেষণাটা অনেকাংশে কমে যায়। ঠিক আছে। কঠিন আর সহজের মাঝামাঝি যে সমস্ত বিষয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেষণাটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। মূল্যবোধ, আমাদের মধ্যে বিভিন্ন যে নীতিগত মূল্যবোধ রয়েছে, ভালো মন্দের বিচারবোধ রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের প্রেষণার বৃদ্ধিতে এবং প্রেষণা কমাতে সাহায্য করে থাকে। তারপরে রয়েছে জীবনাদর্শ। যদি আমরা কারোর জীবনাদর্শ থেকে ইন্সপায়ার হয়ে যাই, তাহলে আমার মধ্যে প্রচুর পরিমাণে মোটিভেশন চলে আসে। আমরা বলে থাকি না, বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন চিন্তাবিদ, বিভিন্ন শিক্ষাবিদ, তাদের যে জীবনাদর্শ রয়েছে সেইটা দ্বারা আমরা প্রভাবিত হয়ে গেছি। এপিজে কালামের জীবনী দিয়ে আমরা বহুবার প্রভাবিত হই, স্বামী বিবেকানন্দের জীবনী, মহাত্মা গান্ধীর জীবনী, নেলসন ম্যান্ডেলার জীবনী, পৃথিবীর বিখ্যাত যারা মানুষ রয়েছেন, যারা চিন্তাবিদ রয়েছেন, যারা সমাজবিদ রয়েছেন, তাদের জীবনাদর্শ দ্বারা আমরা প্রভাবিত হই। অনেকাংশে আমরা নিজেদের বাবা মা, নিজেদের শিক্ষক শিক্ষিকা, নিজেদের বন্ধু বান্ধব, সবার জীবনাদর্শ, যে কোনো কারোর জীবনাদর্শ দেখে কিন্তু আমরা প্রভাবিত হতে পারি। এই যে জীবনাদর্শ দ্বারা যখন আমরা প্রভাবিত হব, তখন আমাদের অনেকখানি মোটিভেশন আমাদের বেড়ে যাবে বা প্রেশন অনেকখানি বেড়ে যাবে। এটা হচ্ছে জীবনাদর্শ। তারপরে পয়েন্ট কি হচ্ছে, সাফল্য। সাফল্য আমাদেরকে আরো আরো কঠিন কঠিন কাজ করতে সহায়তা করে। একটা কাজ আমি সম্পন্ন করলাম, তাতে যখন সফল হলাম, তখন পরবর্তীতে আরো একটা কাজ আমি যাতে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রেরণা যোগায় বা মোটিভেশন যোগায়। তারপর হচ্ছে ব্যর্থতা। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, অনেক সময় কি হয়, আমি সাফল্য পেয়ে গেলাম, পাওয়ার পরে কি হচ্ছে, আমি আর সেই কাজটা পরবর্তী আরো একটা কঠিন কাজ আমি করতে চাইছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সফলতার পরে আমার মধ্যে আত্মতৃপ্তি চলে এলো, আর নতুন করে কোনো কাজ করতে আমার ভালো লাগছে না, তখন কিন্তু সেই সাফল্যটা আমাদের রিব্যাক করলো, তাই না, আমাদেরকে অনেকখানি পিছিয়ে দিল। আবার ব্যর্থতার ক্ষেত্রে ঠিক সেম বিষয় রয়েছে। যদি আমরা ব্যর্থ হই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন ভেঙে যায় বা পরবর্তীতে আমাদের প্রেরণাটা অনেকখানি কমে আসে। আবার অনেক সময় এই ব্যর্থতাগুলোকে অনেকে তার সফলতার ক্ষেত্রে কাজে লাগায়। কেমন ভাবে কাজে লাগায়, একবার ব্যর্থ হলো আবার চেষ্টা করলো, আরো একবার ব্যর্থ হলো আবার চেষ্টা করলো, এইভাবে যতবার সে ব্যর্থ হবে ততবার সেই চামের মতো সে হচ্ছে আরো স্পিডে যাবে ওইদিকে। তুমি চাম দিয়ে কোনো একটা জিনিস টানবে, নিয়ে ছেড়ে দেবে, দেখবে অনেকটা দূরে চলে যাচ্ছে। ঠিক তেমনি যত টানবে তত দূরে যাবে। এরকম ব্যর্থতা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের প্রেরণা বাড়াতেও সাহায্য করে থাকে। তাহলে সাফল্য ব্যর্থতার দুটো খারাপ এবং ভালো দুটো দিকই রয়েছে। তাহলে এইগুলো হলো প্রেরণার বিভিন্ন নির্ধারক। এবার আমরা প্রধানত আলোচনা করব, বিভিন্ন মনোবিদ রয়েছেন, তারা বিভিন্ন প্রেষণার তত্ত্ব দিয়েছেন। সেই প্রেষণার তত্ত্বগুলো আমাদের অত্যন্ত পাঠ্য একটা বিষয়, সেটা আমাদের ভালোভাবে জানতে হবে। প্রেষণার তত্ত্বগুলো খুব মন দিয়ে তোমরা দেখে নাও। প্রেষণার তত্ত্বগুলো আমরা একটু আলোচনা করে নিই। প্রেষণার যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি আমাদের আলোচনা করতে হবে বা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, সেগুলো হচ্ছে আমরা একটু দেখে নিই। সেগুলো হলো, প্রথমে ম্যাসলো চাহিদা ক্রমপর্যায় তত্ত্ব,
আব্রাহাম ম্যাসলো, যিনি আমেরিকার একজন মনোবিদ ছিলেন, তার যে একটা তত্ত্ব রয়েছে ম্যাসলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব। তারপর রয়েছে আমাদের ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্ব। তারপরে রয়েছে ম্যাকক্লেল্যান্ড ও অ্যাটকিনসনের সাফল্য লাভের তত্ত্ব। এটা বিভিন্ন বইতে তোমরা শুধুমাত্র দেখতে পাবে ম্যাকক্লেল্যান্ডের সাফল্য লাভের তত্ত্ব। এটা ম্যাকক্লেল্যান্ড আর অ্যাকচুয়ালি অ্যাটকিনসন তার সহযোগী ছিলেন, দুজনে মিলেই এই থিওরিটা ফর্ম করেছিলেন। সেই জন্য আমরা একটুখানি জেনে নেবো ম্যাকক্লেল্যান্ড ও অ্যাটকিনসনের সাফল্য লাভের তত্ত্ব। এবং সর্বশেষ রয়েছে ফ্রয়েড অর্থাৎ সিগমুন্ড ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব। এই তত্ত্বগুলো মোটামুটি একটা বেসিক কনসেপ্ট আমাদের প্রধানত জানতে হবে। ভবিষ্যতে আমাদের চ্যানেলে আমরা এই সমস্ত বিভিন্ন যে এডুকেশনাল থিওরি বা সাইকোলজিক্যাল থিওরি রয়েছে সেইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও করব, তোমরা সেগুলো অবশ্যই চাইলে দেখতে পারো। কিন্তু দ্বাদশ শ্রেণীর জন্য শুধুমাত্র বেসিক কনসেপ্টটুকু জানলেই হবে। সেটা প্রধানত আমরা এখানে আলোচনা করছি, বা প্রেষণার মধ্যেই সেটা প্রধানত আমরা আলোচনা করার চেষ্টা করছি। পরবর্তীতে এই সমস্ত বিষয়ে আমরা ভিডিও করব। আরো যদি নতুন নতুন কোনো থিওরি সম্পর্কে জানতে চাও তোমরা, বা আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা সরাসরি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানাবেন। আমরা এবার কি করব, ম্যাসলোর যে চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব রয়েছে সেইটা একটুখানি বিস্তারিত দেখে নেব। আব্রাহাম ম্যাসলো ছিলেন আমেরিকান একজন মনোবিদ, যিনি 1954 সালে তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি। কত সালে গ্রন্থটা প্রকাশিত হয়েছে? 1954 সালে। সেখানে তিনি এই যে থিওরি রয়েছে আমাদের, এই থিওরিটার প্রবর্তন করেন। এই থিওরিটাকে আরো বলা যায় আত্মযথার্থীকরণ তত্ত্ব। এই আত্মযথার্থীকরণ তত্ত্বে তিনি বলছেন যে আমাদের মধ্যে যে সমস্ত প্রেরণা বা মোটিভেশন তৈরি হয়, যে সমস্ত চাহিদা বা তাড়নার তৈরি হয়, সেগুলো পরিতৃপ্ত হলেই তারপর নতুন করে আরেকটা চাহিদা, আরেকটা প্রেরণা তৈরি হচ্ছে আমাদের মধ্যে। এই যে ক্রম পর্যায়ভাবে এই প্রেরণাগুলো চলতে থাকছে, সেটাকে তিনি একটা পর্যায়ক্রমিক ভাবে দেখানোর চেষ্টা করেছেন। উনি প্রথমে 5টা কম্পোনেন্টের কথা বলেছিলেন বা 5টি পর্যায়ের কথা বলেছিলেন। পরবর্তীতে আরো 3টি পর্যায় সেখানে তিনি যুক্ত করেন, তাহলে 5 আর 3 8 হয়ে গেল। এই টোটাল বিষয়টা মিলিয়ে পরবর্তীকালে 7টা টোটাল পর্যায়ে আমরা জেনেছি বা আমাদের কাছে তুলে ধরা হয়েছে। সেই 7টা পর্যায়ে আমরা জেনে নেব। এটা জানার আগে একটা গল্প আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক সময় দুটো রাজার মধ্যে খুব যুদ্ধ হচ্ছে, বা দুটো রাজত্বের মধ্যে বিশাল যুদ্ধ বেঁধেছে। সেই যুদ্ধে অনেক প্রাণহানি হয়েছে, অনেক মানুষজন মারা গেছে, লোকজনের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। একটা সৈন্য, সে খুব ভালো যুদ্ধ করত, কিন্তু কোনোভাবে সে অন্য সৈন্যদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে। হওয়ার পরে সে সেই যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা দূরে একটা বনের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে, একা হয়ে গেছে একদম। সেখান থেকে কিছুদিন সে চারিদিকে যাওয়ার চেষ্টা করছে, পালানোর চেষ্টা করছে, কোনো মতে যেতে পারছে না। শরীর একদম ক্লান্ত, প্রচুর চোট পেয়েছে, সে একদম মরার মতো অবস্থা। সেই সময় সে যে কোনো প্রকারে হাতড়ে হাতড়ে বন থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজে পেয়েছে। সে সেটা খোঁজার পর একটু বাইরের দিকে গিয়ে দেখলো যে ছোট একটা যাযাবর যারা জাতি রয়েছে, সেই যাযাবর জাতিদের একটা ট্রাইব সেখান থেকে যাচ্ছিল। সে তাদের কাছে গিয়ে কোনো ক্রমে পৌঁছেছে। পৌঁছানোর পর সেই লোকজনগুলো তো তাকে দেখছে, প্রচুর আহত, প্রচুর চোট পেয়েছে, তাকে নিয়ে আশ্রয় দিয়েছে। দেওয়ার পর তাকে প্রথমে কিছু খাবার দাবার দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে তার খুব খিদে পেয়েছে, তারা যেই খাবার দাবার অফার করেছে সে তাড়াতাড়ি করে সব খেয়ে ফেলেছে। খাওয়ার পর এই সঙ্গে সঙ্গে এবার তার মধ্যে একটা সেই যে যুদ্ধক্ষেত্রের ভয়, যে চোট পেয়েছে বা তার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভয় পেয়েছে একটা বিশাল। সে তখন একটা নিরাপত্তার অভাব অনুভব করছে। সেই সমস্ত লোকজন তাদেরকে নিরাপত্তা দিয়েছে, তাকে নিজেদের কাছে রেখেছে, নিজেদের কাছে আটকে রেখেছে, আগলে রেখেছে, খুব সুন্দরভাবে রেখেছে। কিছুদিন রাখার পর ধীরে ধীরে সে সুস্থ হয়েছে, তাকে সেবা শুশ্রূষা করা হয়েছে, সুস্থ হয়েছে, খাবার দাবার খেয়ে এবং তাদের যত্নে থেকে সুস্থ হয়ে গেছে। যাওয়ার পর সে ধীরে ধীরে ওই সমস্ত লোকজনের মধ্যে নিজে একটা মিশে যাওয়ার চেষ্টা করছে। তাদের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে, ছোট ছোট কাজ করে, তাদের সঙ্গে ঘুরে বেড়ায়, তাদের ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটায়, বা সমস্ত ওই লোকেদের সঙ্গে সে মিশছে ধীরে ধীরে। তারপরে সে কি করছে, যখন এই মিশছে মিশছে তার মধ্যে এবার সুস্থ হয়ে গেছে, মনও ভালো হয়ে গেছে, তখন ধীরে ধীরে সে যে একটা যোদ্ধা, তার মধ্যে যে একটা সক্রিয়তা রয়েছে, সেইটা তার ফিরে আসে। সে যখন আবার সেই যুদ্ধের রণকৌশল গুলো প্র্যাকটিস করছে প্রতিদিন সকালে উঠে, বা যেমন আমাদের যোদ্ধারা করে, ফাইটাররা যেমন ভাবে প্র্যাকটিস করে, সে সেগুলো প্র্যাকটিস করছে সেই সমস্ত লোকজনের সঙ্গে থেকে থেকে। এরপর কি হলো, যখন সে এইগুলো প্র্যাকটিস করছে, নতুন নতুন জিনিস শিখছে, এই যে যাযাবর জাতি, এদের যে যুদ্ধের কৌশল রয়েছে, রণকৌশল রয়েছে, সেগুলোও শিখছে, তার মধ্যে জ্ঞান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এমতো অবস্থায় সে একটা ওই ট্রাইবেরই একটা মেয়ের প্রেমে পড়েছে। তার সৌন্দর্যের দ্বারা সে মানে খুব বেশি আকৃষ্ট হয়ে গেছে। যাওয়ার পর দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে, দুজন বিয়ে হয়েছে। এবার যখন হলো, বিয়ে হওয়ার পরে এবার তার মনে হচ্ছে যে আমি তো এত বড় একজন যোদ্ধা। সে নিজেকে যখন দেখছে যে অন্যান্য ওই যাযাবর জাতির লোকজনের মধ্যে সে অনেক বেশি জানে, বা অনেক বেশি তার জ্ঞানের ভান্ডার রয়েছে, অনেক বেশি সে তাদেরকে পরিচালনা করতে পারবে এমন একটা মানুষ।
সে তখন ধীরে ধীরে কি করছে, ওই যে লোকজনের মধ্যে নিজে আত্মপ্রকাশের একটা চেষ্টা করছে, আত্মপ্রকাশের চেষ্টা করছে। ধীরে ধীরে সে কি করলো, আস্তে আস্তে ওদের প্রশাসনিক ক্ষেত্রে সে চলে এলো। সে ধীরে ধীরে তাদের একটা পথ পেয়েছে, সেখান থেকে উন্নতি করতে 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 একটা পর্যায়ের পরে গিয়ে সে ওই ট্রাইবের রাজা বা নেতা হয়ে গেল। দেখো, এই যে গল্পটা আমরা বলার চেষ্টা করলাম, এখানে যদি আমরা কতগুলো ক্রম দেখি, তার একদম প্রথম পর্যায়ে যখন সে ওখান থেকে বিচ্যুত হয়ে নিজের রাজ্য থেকে যখন চলে এলো, যুদ্ধক্ষেত্রে পরাস্ত হয়ে বা নিজে আহত হয়ে, তখন তার প্রাথমিক পর্যায়ে তার চাহিদা, তার প্রেরণাটা কি ছিল, যে কোনো প্রকার কিছু খাবার জোগাড় করতে হবে। খাবারটা যেই জোগাড় করা হয়ে গেল, তারপর তার মধ্যে এলো নিরাপত্তার চাহিদা, এলো নিরাপত্তার প্রেরণা চলে এলো, তাই না? যেই নিরাপত্তার প্রেরণা চলে এলো, তখন সে ওই সমস্ত লোকজনগুলোর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলো, ইনক্লুশন ঘটানোর চেষ্টা করলো। যখন এবার ইনক্লুশন ঘটিয়ে ফেললো, তখন এবার আত্মশ্রদ্ধা জেগেছে, ওর সেলফের প্রতি একটা ভালোবাসা জেগেছে। তখন সে আত্মশ্রদ্ধা যখন জাগরণ হলো, তারপর ধীরে ধীরে ও জ্ঞানের প্রতি একটা ধারণা তৈরি হচ্ছে, ও জ্ঞান লাভ করবে, কিছু কিছু বিষয় জানবে। আবার জানলো সবগুলো, জানার পর এবার কি করছে, ওর মধ্যে কি এলো, তখন তখন ওর মধ্যে চলে সৌন্দর্য ভোগ করবে, ও ভালো ভালো জিনিসগুলো আমার হবে, এইরকম সেগুলো ভোগ করলো। করার পরে তার মধ্যে এবার একদম শেষ পর্যায়ে কি হলো, আত্মপ্রকাশের চাহিদা চলে এলো। বা ম্যাসলো এই আত্মপ্রকাশের চাহিদার জায়গাটাকে আধ্যাত্মিক চাহিদার কথাও উল্লেখ করেছেন। এই হলো পর্যায়ক্রমে, এইগুলো আমাদের মনে রাখার একটা কৌশল। এবার আমরা কি করব, এক একটা করে আমাদের যে পর্যায় রয়েছে সেগুলো কি একটুখানি জেনে নেব। তাহলে আমাদের এই যে ম্যাসলোর থিওরি, তার যে পর্যায়গুলো রয়েছে সেটা প্রধানত আমরা নিচের দিক থেকে ধীরে ধীরে উপরের দিকে দেখবো, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথমে রয়েছে আমাদের কি, শারীরবৃত্তীয় চাহিদা, ঠিক আছে? শারীরবৃত্তীয় চাহিদা বলতে কি, একদম মনে করো প্রাথমিক পর্যায়ে যখন আমরা জন্মগ্রহণ করছি, তখন আমাদের যে চাহিদা থাকছে, ভিতরের যে দৈহিক চাহিদাগুলো থাকছে, খিদে পাচ্ছে, তৃষ্ণা পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে একদম মনে করো প্রাথমিক পর্যায়ে আমাদের কি কি লাগে, প্রয়োজন হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত বিষয়গুলো প্রয়োজন হয়। তাহলে এগুলোকে আমরা কি বলবো, শারীরবৃত্তীয় চাহিদার মধ্যে আমরা রাখবো। আর শারীরবৃত্তীয় চাহিদা যখন আমাদের পূরণ হচ্ছে, তখন আমাদের মধ্যে কি আসছে, নিরাপত্তার চাহিদা, যেখানে ভয়, উদ্বেগ, এই সমস্ত বিষয় থেকে আমরা মুক্তি পেতে চাই। বাচ্চারা দেখবে সবসময় নিরাপত্তার চাহিদায় ভোগে, একদম ছোটবেলায় দেখবে ছেলেমেয়েরা যা কিছু হয়, মাকে কাছে চায় যেন সে সবসময়, নিজে সবসময় তাকে কেউ নিয়ে থাকুক এইরকম চায়, একা একা থাকতে চায় না, মানে তার মধ্যে একটা নিরাপত্তা বোধ থাকে। যখন আমার খাদ্যের চাহিদা বা ওই ধরনের শারীরবৃত্তীয় চাহিদাগুলো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আমার মধ্যে কি আসছে, নিরাপত্তার চাহিদা চলে আসছে। এইবার ওই নিরাপত্তার চাহিদাটা যখন পূরণ হয়ে গেল, তখন আমার মধ্যে চলে এলো অন্তর্ভুক্তির চাহিদা। আমি চাইছি সবাই আমাকে ভালোবাসুক, আমার সঙ্গে একাত্মতা গড়ে উঠুক, আমি তাদের মধ্যে ইনভলভ হতে চাইছি। এই বিষয়টা ভীষণ ভাবে দেখা যায়। ভালো করে লক্ষ্য করে দেখবে, মনে করো কোথাও তুমি একটা নতুন টিউশন পড়তে গেছো, সেখানে প্রথম যে তোমার চাহিদাগুলো, সেখানে নর্মাল স্যারের সঙ্গে যোগাযোগ হলো, তুমি কি কি পড়বে সেগুলো জেনে গেলে, জানার পরে তুমি সেগুলো তারপর কি করলে, তুমি জানলে যে এখানে আমাকে ঠিকঠাক পড়ানো হবে, এই বিষয়গুলো নিরাপত্তা জানতে পারলে। তারপর কিন্তু স্যারের সঙ্গে যখন তোমার হয়ে গেল, বা সেই সেন্টার বা ইনস্টিটিউশন বা সেখানে কথাবার্তা হয়ে গেল টোটাল, তুমি যখন ব্যাচে গেলে, তখন তুমি চাইবে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে নিজে ইনভলভ হয়ে যেতে, সবার মধ্যে একটা যাতে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক, বা তারা তোমাকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্তিকরণ ঘটায়, সেই রকম তুমি চাইবে। সবার সঙ্গে যদি না তোমার ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট হয়, তাহলে কিন্তু সেখানে পড়াশোনা করাটা খুব মুশকিল। বহু ছাত্রছাত্রীদের আমরা এই বিষয়টা দেখেছি। তাহলে কি হলো, তৃতীয় পর্যায়ে আমরা কি দেখলাম, অন্তর্ভুক্তির চাহিদাটা আমরা দেখলাম, ঠিক আছে? ওই ওই প্রেষণাটা ওখানে দেখলাম। তারপর চতুর্থ পর্যায়ে রয়েছে আমাদের আত্মশ্রদ্ধার চাহিদা। এই যে চাহিদাটা, এটা নিজের প্রতি একটা ভালোবাসা, এটা কিন্তু ভীষণ ভাবে দেখা যায় কৈশোর কালে। তোমরা ভেবে দেখো, যখন তুমি সবে সবে কৈশোরে পড়ছো বা কৈশোর কালটা তোমার যখন রয়েছে, তুমি নিজেকে অনেক বেশি ভালোবাসো, নিজেকে সবার সামনে ঠিকঠাক ভাবে উপস্থাপন করতে চাও। আমাদের সেই সময় ছেলেদের বিশেষ করে চুলটা নিচের থেকে হঠাৎ করে উঁচুতে উঠে যায়। আমাদের ছোটবেলায় যেমন চুলটা কপালে ঝুলে পড়ে থাকতো, কৈশোর যেই চলে এলো, চুলটা পিছন দিকে উল্টে দিলাম। ঠিক তেমন ভাবে মেয়েরাও নিজেদের প্রেজেন্ট করতে চাইছে, ব্যাগের মধ্যে চিরুনি থাকছে, বিভিন্ন সাজাগোজার জিনিস থাকছে, মানে তুমি নিজেকে তখন খুব বেশি ভালোবাসছো, অন্যের সামনে নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করতে যাচ্ছ, নিজের বেস্ট ভার্সনটাকে বের করে আনতে চাইছো। এই সময়টাই কিন্তু আমরা বলছি, তারপর চাই থাকে আত্মশ্রদ্ধার চাহিদা। এই যে আত্মশ্রদ্ধার চাহিদা, তারপরে যে আত্মশ্রদ্ধার চাহিদাটা মোটামুটি আমার পরিতৃপ্ত হলো একটা পর্যায়ে, তখন আমরা চলে যাব কোথায়, জ্ঞানমূলক চাহিদা। এই সময় বিভিন্ন জিনিস আমরা অনুসন্ধান করি, যে এর কারণটা কি, এটা কেন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে খুব দেখা যায়। কিউরিসিটি লেভেলটা অনেক বেশি থাকে, আমরা তখন জানতে চাই, ভালো করে তলিয়ে ব্যাপার স্যাপার গুলো দেখতে চাই, তাই না? সেটা হয়ে গেল আমাদের কি, জ্ঞানমূলক চাহিদা। এবার এই পর্যায়ের পরে আমরা চলে যাচ্ছি সৌন্দর্য সম্ভোগের চাহিদা। এই সময় এবার আমি চাইবো যে ভালো জিনিসটা আমার হোক, ভালো সুন্দর মেয়েটা, সুন্দর ছেলেটা আমার হোক,
সে আমার গার্লফ্রেন্ড হোক, আমার বন্ধু হোক, বা আমার সম্পর্কে থাকুক, বা ভালো কিছু বইপত্র আমার থাকুক, যেটা যা ভালোবাসে, ভালো একটা চারা গাছ আমার বাড়িতে থাকুক, ভালো একটা পশু পাখি, আমাদের যে পেটস যেগুলো আমরা পুষি সেগুলো আমার কাছে থাকুক, আমরা সবসময় এই যে বিষয়গুলো চাই, সৌন্দর্যের পূজারী হয়ে যায় আমরা এই সময়টাতে। তাহলে হয়ে গেল কি সৌন্দর্য সম্ভোগের চাহিদা। তারপরের পর্যায়ে যেটা একদম উচ্চ স্তরে রয়েছে সেটা হচ্ছে আত্মপ্রকাশের চাহিদা। সেই সময় আমরা জানান দিই যে আমার মধ্যে যে একটা কিছু আছে সেটা বাইরে যাতে প্রকাশিত হয়, সবাই চারদিকে আমাকে নিয়ে বলুক, আমার সম্পর্কে জানুক, আমার নিজের যে আমি একটা কিছু, আমার এই সেলফটাকে, মাই সেলফটাকে বাইরে আমরা আত্মপ্রকাশ ঘটাতে চাই। আমরা চাই যে সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত হোক। তাহলে এই ছিল আমাদের ম্যাসলোর হচ্ছে 7টা পর্যায়। এবার আমাদের যে থিওরি রয়েছে সেটা হচ্ছে ওয়েনার এর কারণ নির্দেশক তত্ত্ব, বা বার্নার্ড ওয়েনার এর কারণ নির্দেশক তত্ত্ব, থিওরি অফ অ্যাট্রিবিউশন। এটা প্রধানত তিনি এই তার থিওরিটা প্রকাশিত হয় কত 1974 সালে, কিন্তু এই থিওরিটা প্রকাশিত হয় কবে বললাম 1974 সালে, 1974। এই থিওরিতে কি বলা হচ্ছে যে কোনো কিছু কাজের ক্ষেত্রে দুটো দিক থাকে, একটা হচ্ছে সফল, একটা হচ্ছে ব্যর্থতা, তাই না? সফলতা এবং ব্যর্থতা। তাহলে কি বললাম, যে কোনো আচরণের বা যে কোনো কর্ম সম্পাদনের দুটো দিক থাকে, একটা হচ্ছে সফলতা, একটা ব্যর্থতা। এই সফলতা বা ব্যর্থতা গুলো কেমন ভাবে আসছে সেইটা জানার জন্য তার এই প্রধানত এই থিওরিটা। ঠিক আছে? এই থিওরিটা প্রধানত 3টে বিষয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে। একটা হচ্ছে আমরা যে সমস্ত কাজকর্ম করছি বা যে সমস্ত আমাদের আচরণ রয়েছে, সেই আচরণগুলো কি কি কারণে হয় সেগুলো আমরা প্রথমে জানতে চাই। তারপর কি করি, যখন আমরা সফল সেই কাজটা করলাম, করার পর সফল হলাম বা ব্যর্থ হলাম, এবার সফলতা এবং ব্যর্থতার যে কারণগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করলাম। তারপরে আমরা যে এই কারণে সফল হয়েছি বা এই কারণে ব্যর্থ হয়েছি, এগুলো নিজেরা বিশ্লেষণ করলাম, যুক্তি সহকারে বোঝার চেষ্টা করলাম। তারপর আমরা কি করি, আমাদের ওই যে সফলতা বা ব্যর্থতা, যদি কোনো কাজে সফল হই তাহলে সফলতার কারণগুলো, যে আমি এই কাজে সফল হয়েছি। ধর আমি বললাম যে আমি প্রাইমারি পরীক্ষা পাশ করেছি, টেট পরীক্ষা, তাহলে আমি ভাববো যে কি কি কারণে পাশ করেছি। আমি বললাম আমি এই বিষয়গুলো পড়েছিলাম, এইভাবে জানতাম, এই স্যার থেকে হেল্প পেয়েছি, এই বইগুলো পড়েছি, ওই জন্য সফল হয়েছি। তখন ব্যর্থ হলাম, তখন আমি ভাবছি আমার ঠিকঠাক পড়া হয়নি, পরীক্ষার সময় হয়তো আমার কোনো কারণে শরীর অসুস্থ হয়েছে, বা যা যা কারণ রয়েছে সেইগুলো। এই যে কারণগুলো আমরা জানলাম, পরবর্তী আমরা যে একটা অন্য কাজ করব, ধর আমি একটা অন্য এক্সাম দেবো, তার জন্য কিন্তু ওই কারণগুলো আমার কাজে লাগবে। ব্যর্থতা হলে তাহলে ব্যর্থতার জন্য যে যে কারণগুলো আমার ছিল সেগুলো আমি এড়িয়ে চলার চেষ্টা করব। সফলতা হলে যে যে কারণে আমি সফল হয়েছি সেগুলো আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করব। এই 3টে বিষয়ের উপর নির্ভর করে কিন্তু এই থিওরিটা গড়ে উঠেছে। এখানে তিনি বলেছেন, প্রথম 4টে বিষয়ের কথা বলেছেন এই যে তত্ত্বে। সফলতা ব্যর্থতার জন্য 4টে যুক্তি তিনি দেখিয়েছেন। প্রথমে হচ্ছে ক্ষমতা। তিনি বলছেন যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে যদি আমরা সক্ষম হই, তাহলে আমরা ভাবি কি এই বিষয়টা করার মতো, এই কাজটা করার জন্য আমি সক্ষম, আমার মধ্যে ক্ষমতা রয়েছে। তাহলে আমার মধ্যে একটা প্রেরণা তৈরি হলো, পজিটিভ প্রেরণা একটা তৈরি হলো, সেটা আমার পরবর্তী কাজে লাগলো, পরবর্তী যে কোনো কর্মে কাজে লাগলো আমার। আর যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে ভাববো আমার ক্ষমতা ছিল না, আমি পারিনি, সেই জন্য আমি, আমার ক্ষমতা নেই বলে আমি পারিনি। তাহলে এটা হয়ে গেল ক্ষমতা। এবার আমি যখন বারবার বারবার ব্যর্থ হচ্ছি, তখন আমি ভাবছি না, আমার দ্বারা একদম সম্ভব নয়, আমি কোনো মতের জন্য সক্ষম নই। তখন আমার ধীরে ধীরে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস কমে যাচ্ছে আমার মধ্যে। তারপরের পর্যায়ে রয়েছে কি, প্রচেষ্টার করার কথা বলছি। আমার মধ্যে ক্ষমতা আছে, আমি জানি আমি ওটা করতে পারবো, কিন্তু আমি যদি প্রচেষ্টাটা না করি তাহলে কিভাবে সেটা সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে, প্রচেষ্টা করতে হবে, বারবার বারবার প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টা করার পর যখন আমি সফল হলাম, তখন দু রকমের আমার মধ্যে সৃষ্টি হবে ব্যাপার। কি সৃষ্টি হবে? সফল হলাম, তাহলে আমার আরো একটু নতুন কিছু, নতুন করে প্রচেষ্টা করার ইচ্ছা হবে, যে না আমি ভালো কিছু করি, আরো কিছু বেটার করব। সেই জন্য আমি একটা পরীক্ষায় পাশ করলাম, মনে হবে যে পরের পরীক্ষাটা আমি ভালো করে দিই, পরে কোনো আরেকটু উচ্চ পদস্থ আমার জন্য কোনো একটা কিছু পেশা আমি সংগ্রহ করি, তাই না? তো সেই জন্য দিতে পারি। আর একটা হতে পারে কি, আমি প্রচেষ্টা করার পর সফল হয়ে গেলাম, আমাদের আত্মতুষ্টি চলে এলো যে আর কিছু দরকার নেই বাবা, এই পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে, এটা গেল। এবার প্রচেষ্টা করার পর যখন আমি বিপরীতভাবে ব্যর্থ হচ্ছি, তখন দু রকমের অবস্থা সৃষ্টি হতে পারে। ব্যর্থ হওয়ার পরে আমার মনে হলো যে না, আমার দ্বারা কোনো মতে সম্ভব না, এইসব সব গুড়িয়ে গাড়ি দিয়ে আর কিচ্ছু দরকার নেই, আমি পড়াশোনা করতে পারি না, আমার মধ্যে ক্ষমতা নেই, ছেড়ে দাও সব, ছেড়ে দিলাম। আরেকটা হতে পারে কি, আমি ব্যর্থ হলাম, হওয়ার পর আবার চেষ্টা করলাম, আবার হয়তো ব্যর্থ হতে পারি, আবার চেষ্টা করব, যতক্ষণ না পর্যন্ত সফলতার কাছে আমি পৌঁছাবো ততক্ষণ চেষ্টা করে যাব। তাহলে প্রচেষ্টা কিন্তু এই 2 ধরনের হয়ে থাকে। তোমরা রবার্ট ব্রুসের গল্প সবাই শুনেছো, যে তিনি যখন যুদ্ধে বারবার বারবার পরাজিত হচ্ছেন, গুহায় এসে আশ্রয় নিলেন। সেখানে তিনি দেখলেন একটা মাকড়সা জাল বোনার চেষ্টা করছে। গুহার একটা দেওয়াল থেকে অন্য দেওয়ালে প্রথমে তো একটা জালের করতে হবে, তাই না? তো করতে পারছে না কোনো মতে, না করে পারা, অনেক চেষ্টা করে 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 মাকড়সাটা জাল বুনেছে। ওই দেখে উনিও শিখলেন যে একবার না পারলে অনেকবার দেখতে হবে। পরবর্তীকালে তিনি অনেক আবার চিন্তা ভাবনা করে সৈন্য সংগ্রহ করে তার রাজ্য পুনরুদ্ধার করেছিলেন। গল্পটা জানো তোমরা।
তো সেই রকমই এই রকমের দু ধরনের প্রচেষ্টা হয়ে থাকে। তারপরে আমাদের কি রয়েছে কাঠিন্য। বিষয়বস্তু যে কাজটা আমি করতে চাইছি সেটা যদি অনেক বেশি কঠিন হয়, তার জন্য কিন্তু প্রেষণা নির্ভর করে বা সাফল্য ব্যর্থতা নির্ভর করে। অনেক কঠিন একটা বাচ্চা ছেলেকে আমি বললাম 200 কেজির একটা চালের বস্তা তার মাথায় তুলে দিলাম, তাহলে সে কি বইতে পারবে সেটা? কিন্তু সে যদি এর আগে 50, 60 বা আরো কম থেকে যদি পরপর পর শুরু করে 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 বয়ে বয়ে অনেকদিন থেকে আসে, একটা পর্যায়ের পরে গিয়ে কিন্তু সে ওই বস্তা চালের বস্তাটা মাথায় নিতে পারবে, মানে ওইটা তার কাছে কঠিন মনে হবে না। তারপরে কি রয়েছে আমাদের ভাগ্য। ওয়াইনারের যে থিওরি রয়েছে তার সর্বশেষ স্তরে বলা হয়েছে ভাগ্যের কথা বলা হয়েছে। আমাদের ক্ষমতা রয়েছে, প্রচেষ্টা করেছি, বিষয়বস্তুর কাঠিন্যটাও তেমন কোনো বিষয় নয়, কিন্তু শেষে এসে কোনো কারণে আমরা বিষয়টা পারলাম না, করতে পারলাম না, তখন কিন্তু ভাগ্যের একটা কথা চলে আসে। অনেক চেষ্টা করেছে, একজন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, খুব ভালো করে পড়াশোনা করেছে, পাশ করেছে, করার পর ইন্টারভিউ দিতে গেল, গিয়ে কোনো কারণবশত তার সেটা কেটে গেল। তখন আমরা কি বলি যে ভাগ্যে ছিল না আমার, নয় সফলতার ভাগ্য নেই, আর হচ্ছে অনেকের আবার ব্যর্থতার ভাগ্য নেই, দুরকম বিষয় তাহলে। তাহলে এই ছিল আমাদের চারটে প্রধানত যুক্তি সফল হওয়ার বা ব্যর্থতা হওয়ার। কার মতে? বার্নার্ড ওয়েইনারের মতে। এবার আমাদের যে থিওরি রয়েছে সেটা হচ্ছে ম্যাকক্লেল্যান্ড এবং অ্যাটকিনসনের সাফল্য লাভের তত্ত্ব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ম্যাকক্লেল্যান্ড এবং তার সহযোগী অ্যাটকিনসনের এই থিওরিটার নাম কি? ম্যানিফেস্ট নিড থিওরি। এই থিওরিটা তাদের দীর্ঘ 20 বছর গবেষণার ফল কিন্তু। তিনি তার দ্য অ্যাচিভিং সোসাইটি, দ্য অ্যাচিভিং সোসাইটি গ্রন্থে এই থিওরির কথা বলেন বা এই থিওরিটা প্রকাশিত হয়। কি বললাম? দ্য অ্যাচিভিং সোসাইটি। তার মতে এই যে প্রেষণা বা চাহিদা, এগুলো অনেকখানি শিখন বা সামাজিক পরিবেশ থেকে কিন্তু নিয়ন্ত্রিত হয়। তিনি প্রধানত 3 প্রকারের প্রেষণার কথা বলেছেন। সেটা হচ্ছে কি, বা 3 প্রকারের প্রেষণা বা চাহিদার কথা বলেছেন, সেগুলো কি বলবো আমরা? শক্তির জন্য চাহিদা, স্বীকৃতির জন্য চাহিদা, আর সাফল্য লাভের জন্য চাহিদা। তার মতে একদম শৈশব থেকেই কিন্তু প্রত্যেকের মধ্যে একটা সাফল্য লাভের আকাঙ্ক্ষা বিকশিত হয়। এই যে শৈশব থেকেই তার সাফল্য লাভের আকাঙ্ক্ষা বিকশিত হচ্ছে, এটা পরিপূর্ণতা দান করতে গেলে আমাদের কি করতে হবে? শিশু কেন্দ্রিকতার উপর জোর দিতে হবে। তাদেরকে একদম মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিজেকে বিকশিত করার সুযোগ দিতে হবে। তার এই যে চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো আমরা এক এক করে জেনে নেব। আমাদের প্রথম যে চাহিদা রয়েছে সেটা কিন্তু রয়েছে শক্তির জন্য চাহিদা। ব্যক্তি নিজের ইচ্ছা শক্তির দ্বারাই কিন্তু আচরণ সম্পাদিত করে। ম্যাকক্লেল্যান্ডের মতে ইচ্ছা শক্তি রয়েছে 2 ধরনের, একটা ইতিবাচক শক্তি, একটা নেতিবাচক শক্তি। যখন ব্যক্তি অন্যদের সাহায্য বা অন্যদের প্রচেষ্টার দ্বারা ফল লাভ করে, তখন তাকে তিনি বলছেন ইতিবাচক শক্তি। আর যখন সে নিজের ইচ্ছায় নিজের ক্ষমতা প্রয়োগ করে ফল লাভ করে, তখন তাকে বলছেন নেতিবাচক শক্তি। পরবর্তী পয়েন্ট আমাদের কি রয়েছে? স্বীকৃতির জন্য চাহিদা। ব্যক্তি কিন্তু অন্যান্য ব্যক্তিদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে, সে তাদের কাছ থেকে স্বীকৃতি পেতে চায়, প্রশংসা পেতে চায়, পছন্দের পাত্র হতে চায়। সেই জন্য সে তার আচরণ ধারা নিয়ন্ত্রিত করে বা আচরণগুলো সম্পাদন করে। যখন সে তাদের কাছ থেকে একটা স্বীকৃতি পায়, তখন তার মধ্যে একটা প্রেষণার সৃষ্টি হয়। এটাই তিনি বলেছেন এই পয়েন্টে। পরবর্তী পয়েন্ট রয়েছেন কি? সাফল্যের জন্য চাহিদা। ব্যক্তি সবসময় চায় নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে চায়। কোন একটা প্রতিযোগিতার সম্মুখীন হলো, তখন সে নিজেকে প্রকাশ করার অত্যন্ত চেষ্টা করে যে আমি কিভাবে প্রতিযোগিতাটা মানে পারফর্ম করতে পারো প্রতিযোগিতায়, বা নিজের যে শ্রেষ্ঠত্ব রয়েছে, নিজে যে কতখানি পারি সেটা কি করে দেখাবো, এই বিষয়গুলো তারা চেষ্টা করে থাকে। তাহলে এই ছিল কি আমাদের ম্যাকক্লেল্যান্ড এবং অ্যাটকিনসনের সাফল্য লাভের তত্ত্বের মোটামুটি একটা ধারণা। এই তত্ত্বগুলো যদিও এই ছোট ছোট ভাবে আলোচনা করা সম্ভব নয়, অনেক বিস্তারিত আমরা আলোচনা করব ভবিষ্যতে, আলাদা আলাদা ভাবে থিওরিটিক্যাল, তোমাদের জন্য এটুকু যথেষ্ট। এর পরবর্তী আমাদের যেটা রয়েছে সিগমুন্ড ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব। ভিয়েনার বিখ্যাত শল্য চিকিৎসক সিগমুন্ড ফ্রয়েড, যিনি কিন্তু তার সময়ে এই যে সাইকোলজিতে বিশাল একটা আলোড়ন ফেলে দিয়েছিলেন তার বিভিন্ন তত্ত্বের মাধ্যমে, তার একটা তত্ত্ব আমাদের এখানে জানতে হবে। তো এখানে মনোবিশ্লেষণ তত্ত্বে ফ্রয়েড বলছেন যে মানুষের যে প্রেষণা, সেগুলো প্রধানত নিয়ন্ত্রিত হয় জৈবিক বিভিন্ন চাহিদার জন্য। এই জৈবিক চাহিদাকে তিনি 2টো নাম দিয়েছেন। একটা দিয়েছেন হচ্ছে লাইফ ইনস্টিংক্ট, আর একটা হচ্ছে ডেড ইনস্টিংক্ট। অর্থাৎ সৃজনাত্মক ধারা এবং ধ্বংসাত্মক ধারা। এই সৃজনাত্মক আর ধ্বংসাত্মক ধারার ভারসাম্যের মাধ্যমে কিন্তু প্রেষণার তৈরি হয় বা প্রেষণার সৃষ্টি হয়। তিনি প্রেষণার ক্ষেত্রে প্রধানত 3টে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন ফ্রয়েডের তত্ত্বে, যেটা মূল বিষয় বলা যেতে পারে ইদ, ইগো আর সুপার ইগো। এই ইদ, ইগো, সুপার ইগোর মধ্যে বিভিন্ন যে মিথস্ক্রিয়া, তার মাধ্যমেই কিন্তু প্রেষণার সৃষ্টি হচ্ছে বলে ফ্রয়েড ধারণা দেন। এবার ইদ, ইগো, সুপার ইগো কি, এগুলো একটুখানি জানবো আমরা।
অল্প করে জেনে নেওয়ার চেষ্টা করবো। তার আগে আমরা একটা বিষয় জেনে নেব, আমাদের মনের প্রধানত তিনটে অবস্থা রয়েছে, একটা সচেতন স্তর, একটা প্রাকচেতন স্তর, একটা অবচেতন স্তর। আমরা এই যে এখন যে সমস্ত কাজকর্ম করছি, আমরা যে ক্লাসটা করছি, তোমরা আমার ভিডিওগুলো দেখছো, এটা কিন্তু আমার সচেতন মনে হচ্ছে। যে সমস্ত বিষয়গুলো আমার মন থেকে কিছুটা বেরিয়ে গেছে সেটা মোটামুটি হলো প্রাকচেতন স্তর। আর যেগুলো আমরা অনেক দিন আগে করে ফেলেছি, অনেক বিষয় যেগুলো আমাদের মনের মধ্যে জমা হয়ে রয়েছে, সরাসরি হয়তো সেগুলো ফিরিয়ে আনা সম্ভব নয়, কিছু কিছু ভাবে ফিরিয়ে আনা যায়, সেটা আবার অনেক বড় বিষয়। মোটামুটি ধরে রাখো যেগুলো মোটামুটি ভাবে ফিরে আসতে পারে না, যেগুলো মনের মধ্যে রয়েছে, সেগুলো রয়েছে আমাদের অবচেতন স্তরে। এইখানে প্রধানত তিন প্রকারের শক্তি কাজ করে, সেটা কি ঈদ, ইগো আর সুপার ইগো। ঈদ মানে ইদম, ইগো মানে অহং, আর সুপার ইগো মানে হচ্ছে অধিসত্তা। তো ঈদটা কি জিনিস? ঈদ মানে হচ্ছে আমাদের যে আদিম কামনা বাসনা রয়েছে, সেগুলোকে আমরা ঈদ বলবো। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইগুলোকে আমরা ঈদ বলবো। একটা শিশু জন্মগ্রহণ করার পর তার খাবার লাগবে, খিদে পেয়েছে, সে খাবে, নিজের যে আত্মের পরিতৃপ্তি করবে, সে নিজের চাহিদাগুলো পরিতৃপ্তি করবে, সেটা কিন্তু হচ্ছে সুখ ভোগের নীতি মেনে চলে, যে আমার যে চাহিদা সেটা শুধু পূরণ হলে হয়ে যাবে, ও কোনো কিছু দেখবে না, সেটা ভুল হোক ঠিক হোক বা সমাজের লোকজন কি বলছে কিচ্ছু দেখবে না, শুধুমাত্র আমার যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা পূরণ হলে হবে, আমি তৃপ্তি পেলে হবে, সুখ ভোগের নীতি এটা মেনে চলে। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে বলতে হবে, ঈদ কিন্তু কি অবচেতন মনের সঙ্গে সম্পর্কযুক্ত, অবচেতন মনের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি রয়েছে? ইগো রয়েছে। ইগো কিন্তু বিচার বুদ্ধি সম্পন্ন। ইগোটা জানার আগে আমরা একটুখানি কি করব, সুপার ইগোটা জেনে নেবো, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। সুপার ইগো ধরতে মনে করো একটা নীতিবোধ সম্পন্ন একটা বয়স্ক লোক, সে জানে এই সমাজে এটা করতে নেই, ওটা করতে নেই, এই নিয়ম শৃঙ্খলা রয়েছে, অনেকগুলো আইন রয়েছে, সেগুলো তোমাকে মেনে চলতে হবে, এই এই বিষয়গুলো সে শুধু তুলে ধরবে। মানে খুব নীতিবোধ সম্পন্ন একটা মানুষ, নিয়ম শৃঙ্খলা জানে, সমাজের রীতিনীতিকে মেনে চলে, এরকম একটা লোক। তাহলে ঈদ কি? ঈদ একদম উচ্ছৃঙ্খল, শুধুমাত্র নিজের যে চাহিদা রয়েছে সেটা আমি পূরণ করলেই আমার হয়ে যাবে। আর সুপার ইগো কি? আইন শৃঙ্খলা জানে, নীতি সম্পন্ন মানুষ, একদম বয়স্ক হয়ে গেছে, কঠোর ভাবে নীতিবোধ সম্পন্ন মানুষ। আর এদের দুজনের মাঝখানে তাহলে একজন থাকতে হবে তো, যে দুটোকে নিয়ন্ত্রণ করে চলবে, সে হচ্ছে আমাদের ইগো বা অহং। অর্থাৎ কি বললাম, ঈদ শুধুমাত্র সুখ ভোগের নীতি মেনে চলছে, আদিম কামনা বাসনা গুলোকে সে পূরণ করতে চাইছে। আর ইগো, সুপার ইগো কি করছে? নীতিবোধ, যে এই নিয়ম শৃঙ্খলা রয়েছে, এগুলো করা যাবে না, এগুলো করতে হবে, এইভাবে সে করছে। আর ইগো কি করছে? এদের দুজনের মধ্যে কি করছে? মেলবন্ধন ঘটাচ্ছে, অনেকগুলো বিষয় দুজনকে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসছে। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, ঠিকঠাক ভাবে বেছে বেছে চলতে হয় সেগুলো জানে, এটা সচেতন মনের সঙ্গে সম্পর্ক যুক্ত। তাহলে একটা যদি উদাহরণ আমরা জানি, মনে করো পরীক্ষা দিতে গিয়েছি, এমসিকিউ পরীক্ষা, আমি পরীক্ষা দিতে গিয়েছি, বা টিক মারা প্রশ্নের পরীক্ষা হয়তো আমি দিতে গিয়েছি, গিয়ে দেখলাম আমি কিছু প্রশ্ন পারার পরে বাকি প্রশ্ন আমি টোটালি পারছি না, তখন আমার ঈদ কি বলবে? যা হয় হোক, আন্দাজে সব মেরে দাও। আর সুপার ইগো কি বলবে? না, আমি জানি না মানে মারা যাবে না, একদম আমি যেগুলো জানি শুধু সেগুলো মারো, নীতিবোধ সম্পন্ন, তোরও মারতে চাইবে না। তার মাঝখানে তখন ইগো চলে আসবে। ইগো এসে কি করবে? যে ঠিক আছে, আমি মারবো ঠিকঠাক ভাবে, কিন্তু কিছু কিছু ভেবে ভেবে সুন্দর করে বুঝে মারার চেষ্টা করব। একদম আন্দাজে সবগুলো মেরে দিয়ে চলে যাব না, আবার পুরোপুরি ছেড়ে দিয়ে আসবো না, কিছু কিছু ভাববো, কারোর থেকে জানার চেষ্টা করব, বা নিজের একটু যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করব কোন প্রশ্নের উত্তরটা কেমন, এইভাবে কাজটা করব। তাহলে এই হচ্ছে আমাদের কি ঈদ, ইগো, সুপার ইগো। আর এই মনোবিশ্লেষণের ক্ষেত্রে আরেকটা জিনিস কাজে লাগে, যেটা হচ্ছে লিবিডো, জৈবিক পর্যায়ের কাজে লাগে, যেটা আমরা পরবর্তীতে জানবো হয়তো। তাহলে এই ছিল আমাদের ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব। সেখানে প্রথমত তিনটে বিষয় মনে রাখতে হচ্ছে আমাদের প্রেষণার জন্য, কাদের তিনজনের মিথস্ক্রিয়া ঘটে? ঈদ, ইগো আর সুপার ইগো। তাহলে ঈদ শুধুমাত্র আদিম যে প্রবৃত্তি রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান বা আমার যে চাহিদাগুলো মিটলে আমার সুখ ভোগ হবে, সেইটা পূরণ করলেই হয়ে যাবে। সুপার ইগো কি হচ্ছে? নীতিবোধ মেনে চলছে। আর এদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ঘটাচ্ছে ইগো বা অহম। অহম যার যত বেশি থাকবে সে তত বেশি অ্যাডজাস্ট করতে পারবে, সমাজের সঙ্গে তার বেশি মিলিয়ে চলতে পারবে, তার মধ্যে প্রেষণার বিকাশটা ঠিকঠাক ভাবে হবে। তাহলে এই যে তিনটে শক্তি রয়েছে, এই তিনটে শক্তির মিথস্ক্রিয়ার ফলে কিন্তু ফ্রয়েডের মতে কি তৈরি হচ্ছে? ফ্রয়েডের মতে তৈরি হচ্ছে প্রেষণা সৃষ্টি হচ্ছে। এই ছিল আমাদের প্রেষণার তত্ত্বগুলো। এরপরে আমরা দেখে নেব হচ্ছে শিক্ষার সঙ্গে আমাদের যে প্রেষণার সম্পর্ক রয়েছে বা শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা রয়েছে সেইগুলো। এখানে আমাদের প্রেরণা বা মোটিভেশনের কি ভূমিকা রয়েছে সেটা একটুখানি আমরা দেখে নিই। প্রথমত কি বলা হয়েছে? উদ্যম সৃষ্টি। এই প্রেরণা ব্যক্তির মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে উদ্যম সৃষ্টি করে, যা ব্যক্তিকে পরিপূর্ণ একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। তাহলে সেখানে প্রেরণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচরণের প্রবণতা নির্ধারণ, কেমন ভাবে আচরণ সম্পাদন করব, আচরণের জন্য প্রয়োজনীয় কি কি বিষয়বস্তু রয়েছে, সেগুলো কিন্তু নির্ধারণ করে প্রেরণা। শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণের অন্যতম উদ্দেশ্য কি? আচরণের নিয়ন্ত্রণ করা বা আচরণ ধারার উন্নতি সাধন করা।
তাহলে সেই আচরণের ক্ষেত্রে প্রবণতাটা নির্ধারণ করতে সাহায্য করে কিন্তু প্রেষণা। তারপর হচ্ছে আগ্রহ সৃষ্টি, কোনো বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা হচ্ছে প্রেষণার অন্যতম একটি বৈশিষ্ট্য। আমরা বৈশিষ্ট্য আগে জেনেছিলাম। আর শিখনের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কি আগ্রহ সৃষ্টি করতে হয়, কোনো বিষয়বস্তুর প্রতি যদি আমার আগ্রহ সৃষ্টি হয় তারপর তো সেটা শিখনে আমরা আগ্রহী হবো, তাই না? লার্নিং এর ক্ষেত্রে কাজে লাগবে। তো সেই জন্য কি শিখনে তাহলে প্রেষণা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপর কি মনোযোগী করে তোলা, কনসেন্ট্রেশন বাড়ানো, একজন শিক্ষার্থীকে একটা বিষয়ের প্রতি অনেক মনোযোগী হতে সাহায্য করে প্রেষণা। তার তো চাহিদা হচ্ছে, তাই না? সেই চাহিদার জন্যই তো সে অনেক বেশি মনোযোগী হবে, সেটা শেখার চেষ্টা করবে। ঠিক আছে। তারপরের পয়েন্ট কি রয়েছে, ব্যক্তিত্বের উন্মেষ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে, ব্যক্তিত্বের উন্মেষের ক্ষেত্রে প্রেষণা বা মোটিভেশন ভীষণ ভাবে কাজে লাগে। একটা প্রকৃত ব্যক্তিত্ব গঠন, সুদৃঢ় ব্যক্তিত্ব গঠনে কিন্তু প্রেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা শিখনেরও অন্যতম একটি বৈশিষ্ট্য। তারপরে কি হচ্ছে, যথাযথভাবে কর্ম সম্পাদন। একটা কাজ আমি করব, একটা কর্ম সম্পাদন করব, তার জন্য কি আমার প্রেষণার প্রয়োজন, মোটিভেশনের প্রয়োজন। তাহলে শিখনের ক্ষেত্রে কর্ম সম্পাদনের একটা লক্ষ্য, সেই লক্ষ্যের জন্য আমার মোটিভেশন প্রয়োজন। তাহলে শিখনে প্রেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে কি বলছে, বিষয়ের প্রতি কৌতূহল সৃষ্টি। একটা বিষয় রয়েছে, সেই বিষয়ের প্রতি যদি আমার চাহিদা তৈরি হয়, একটা প্রেষণা, যেটা একটা মোটিভেশন আসে, তাহলে কি হবে, তাহলে কৌতূহলী হয়ে উঠবো আমি, সেই বিষয়টা আমি শিখতে চাইবো, সেই সম্পর্কে আমি শিখনটা আমার কমপ্লিট হবে, তাই না? তো সেই জন্য কি হবে, তাহলে আমার সেখানে প্রেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার অভ্যাস গঠন, একটা সুব্যক্তিত্ব গঠন, একটা সুঅভ্যাস গঠন বা আমার প্রয়োজনীয় অভ্যাস গঠনে কিন্তু প্রেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা শিখনেরও অন্যতম একটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি। ঠিক আছে। এইবার এই যে প্রেষণা, এই প্রেষণা বৃদ্ধি করার ক্ষেত্রে বা প্রেষণা গঠনে শিক্ষকের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। প্রেষণা গঠনের ক্ষেত্রে শিক্ষকের যে ভূমিকা রয়েছে সেটা আমরা একটুখানি জেনে নেব। প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা কি? প্রথমত মনে করো পুরস্কারের ব্যবস্থা। পুরস্কারের ব্যবস্থাটা কেমন ভাবে, মনে করো আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমাদের প্রতিষ্ঠান যেটা অফলাইন প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আমরা প্রধানত কি করে রাখি, প্রত্যেক মাসে আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে রুমটা, যে শ্রেণীর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদেরকে কিন্তু আমরা মাসের 1 তারিখে গিয়ে একটা পেন দেওয়ার ব্যবস্থা করি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে। মনে করো আমাদের ক্লাস 7-এর 30 জন স্টুডেন্ট আছে, যদি তাদের রুমটা সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদেরকে আমরা প্রাইজ দিলাম। বা বছরের শেষে বা 6 মাস অন্তর আমরা কি করি, যারা অ্যাটেন্ডেন্স প্রতিদিন পড়তে এলো তাদেরকে প্রাইজ দিই। আমাদের যে সামেটিভ পরীক্ষাগুলো হয় আমাদের প্রতিষ্ঠানে, সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তাদেরকে আমরা মেডেল দিয়ে সংবর্ধিত করি, বা বিভিন্ন ধরনের এরকম আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করি, যাতে তাদের মধ্যে আমরা মোটিভেশনটা নিয়ে আসতে পারি, কাজের প্রতি একটা চাহিদা তৈরি করতে পারি, তাই না? শিক্ষার প্রতি একটা মোটিভেশন নিয়ে আসতে পারি। এই জন্য আমরা প্রধানত চেষ্টা করি। একজন শিক্ষক বিভিন্ন ধরনের মূর্ত বিমূর্ত বিভিন্ন সার্টিফিকেট দিয়ে, বিভিন্ন মেডেল দিয়ে, একটুখানি তাকে কোনো একটা লজেন্স দিয়ে, সামান্য সামান্য ছোট ছোট বিষয় দিয়ে কিন্তু তাকে পুরস্কৃত করতে পারেন। বা শ্রেণীর সামনে ডেকে তাকে অনেক প্রশংসা করা হলো কাজ করার জন্য, শুধুমাত্র পড়াশোনার বিষয় নয়, যাবতীয় সমস্ত বিষয় আমরা যখন প্রশংসা করব, তখন তার মধ্যে কিন্তু একটা মোটিভেশনের তৈরি হবে বা প্রেরণার সৃষ্টি হবে। প্রশংসা পরের পয়েন্ট হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপরে কিন্তু সফলতা লাভে সাহায্য। একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে কিন্তু সফলতা লাভে সাহায্য করতে পারে, যে কোনো বিষয়। তার শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও তাকে সাহায্য করতে পারে, ছুট দৌড়, খেলাধুলা, ড্রয়িং, নাচ গান, এই সমস্ত বিষয়ে। বা সে হয়তো কোনো একটা ভয়ের মধ্যে রয়েছে, কোনো একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে, বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা সমাধানে আমরা সাহায্য করতে পারি, তাকে সফল হতে সাহায্য করতে পারি। সে যখন একবার সফল হবে, ধীরে ধীরে তার মধ্যে প্রেরণাটা বাড়তে থাকবে, মোটিভেশনটা বাড়তে থাকবে। এইভাবে তৈরি করে শাস্তি ও নিন্দা। কোনো একটা খুব খারাপ কাজ করেছে, তার জন্য যত দূর সম্ভব হয় যতটা নিয়ন্ত্রণে রেখে টুকটাক শাস্তি দেওয়া যায়, একটুখানি হয়তো আমরা নিয়ন্ত্রণ করলাম, নিন্দা করলাম একটুখানি, তখন কিন্তু তার ফলেও কিন্তু আমাদের প্রেরণাটা বৃদ্ধি পায়। হয়তো খুব একটা ভালো স্টুডেন্ট আমাদের, সে কিছুদিন পড়াশোনা করছে না দেখলাম, প্রথমে বোঝালাম, বোঝানোর পর মাঝে মাঝে তাকে একটু বকাও হলো, যে তুমি কেন এটা করছো না, একটুখানি হালকা করে বকে দিলাম, দিলে কিন্তু এই যে শাস্তি বা নিন্দা করার জন্য, তাই সে কিন্তু আবার ফিরে আসবে। অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তারপর কি রয়েছে, ঘাটতি পূরণ। তার যে যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যদি সমাধানে বা ঘাটতি পূরণে আমরা যদি সহায়তা করে থাকি, তাহলে কিন্তু তার মধ্যে মোটিভেশন বা প্রেরণাটা বৃদ্ধি পাবে। তোমাদের ক্ষেত্রে বারবার যেমন বলে আসছি কি, যে তোমরা নোটস গুলো জোগাড় করার চেষ্টা করো, যদি না পাও তখন আমরা সেই ঘাটতিটা আমি পূরণ করব, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, সেখান থেকে আমি তোমাদের নোটস প্রোভাইড করব। এই ঘাটতি পূরণের মাধ্যমে আমরা প্রথমত চাই যে তোমরা মোটিভেট হও, তোমাদের মধ্যে প্রেরণাটা জাগ্রত হোক, তোমরা পড়াশোনাটা মন দিয়ে করো। উচ্চাকাঙ্ক্ষা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস প্রেরণার ক্ষেত্রে। যদি একটা সলিড উচ্চাকাঙ্ক্ষা তোমার মধ্যে থাকে, কোনো কিছু করার যদি প্রবণতা থাকে, তুমি যদি ঠিক করে ফেলো যেটা আমি করবোই, তাহলে কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। সেই ওম শান্তি ওমে শাহরুখ খানের একটা ডায়লগ রয়েছে না, যদি তুমি কোনো জিনিসকে মন থেকে একদম চাও, তো পুরো পৃথিবী তোমাকে সেটা পাওয়ার জন্য সাহায্য করবে।
এর উচ্চাকাঙ্ক্ষা তোমাদের মধ্যে থাকতে হবে। একজন শিক্ষক পারেন একটা ছাত্রছাত্রীর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করতে, যাতে সে মোটিভেটেড হয়ে কোনো একটা কাজ করতে পারে, কোনো একটা কর্ম সম্পাদন করতে পারে। এই প্রেষণা হ্রাসের কিন্তু আবার অনেকগুলো কারণ রয়েছে, তাই না? আগ্রহ কমে যায় যদি আমাদের, উদ্বেগ যদি আমাদের মধ্যে সৃষ্টি হয় তাহলে আমরা প্রেষণা হ্রাস পাই। বারবার আমি ব্যর্থ হচ্ছি, তার জন্য আমার প্রেষণা হ্রাস হতে পারে, তাই না? হয়তো কাজটা অনেক বেশি কঠিন আমাদের কাছে, তখন আমার মধ্যে প্রেষণার খামতি দেখা যাবে। আমার পারিপার্শ্বিক পরিবেশ বা আমার বাড়ির লোকজন বা আমার শিক্ষক আমাকে সবসময় ডিমোটিভেটেড করছে। তারা আমাকে ঠিকঠাক ভাবে বোঝাচ্ছে না। আমাকে সবসময় বলছে তোর দ্বারা এটা সম্ভব নয়। এই সমস্ত বিষয়ের জন্য আমাদের মধ্যে প্রেষণা হ্রাস ঘটতে পারে। তাহলে আজকে আমরা প্রধানত কি আলোচনা করলাম? প্রেষণাটা কি জিনিস, প্রেষণার বৈশিষ্ট্য, প্রেষণা কেমন ভাবে সংগঠিত হচ্ছে, বিভিন্ন যে প্রেষণার তত্ত্ব রয়েছে সেগুলো সম্পর্কে, অর্থাৎ আমরা পুরোপুরি প্রেষণা বা মোটিভেশন বিষয়টা বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। ভিডিওটা একটু লেন্থলি হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু এই বিষয়টা আমাদের এমন ভাবে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার, যাতে ভবিষ্যতেও যদি কখনো তোমরা পড়াশোনা করো এডুকেশন নিয়ে, বা শিক্ষক শিক্ষণের যদি কোনো কোর্স করো, বা শিক্ষক শিক্ষিকা হওয়ার যদি তোমাদের ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নতুন করে তোমাদের পড়তে হবে না, আমি আশা করছি। আরেকটা বিষয় কি, তুমি নিজেকে মোটিভেট করার জন্য তোমার পারিপার্শ্বিক লোকজনকে, তোমার বন্ধু বান্ধবী, তোমাদের যারা বয়ফ্রেন্ড রয়েছে, গার্লফ্রেন্ড রয়েছে, বাবা মা, সমস্ত কিছু জগতের যারা তোমার পারিপার্শ্বিক লোকজন রয়েছে, তোমার অধীনস্থ লোকজন রয়েছে, তাদেরকে মোটিভেট করার জন্য কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। সবাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবে। আর যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে কিছু সমস্যা থাকতে পারে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সরাসরি জানানোর জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে যোগাযোগ করো। খুব ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, নিজের খেয়াল রাখবে। আর কি করতে হবে, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।